সুন্দরবনের নিকট মানসপুর। মানসপুরকে একখানি বড়সড় গ্রাম বা ছোটখাটো শহর বলা চলে, কারণ সেখানে প্রায় ৩,০০০ লোকের বসবাস। সম্প্রতি মানসপুরের বাসিন্দারা অত্যন্ত সন্ত্রস্ত হয়ে উঠেছে। প্রতি অমাবস্যার রাত্রে সেখানে এক অলৌকিক বিভীষিকার আবির্ভাব হয়। আসল ব্যাপারটা যে কি, কেউ তা আন্দাজ করতে পারছে না। পুলিশ প্রাণপণে তদন্ত করেও বিশেষ কিছু স্থির করতে পারেনি। গ্রামের চারিদিকে তাই কড়া পাহারা বসিয়েছে। বন্দুকধারী সিপাহীরা সর্বদা প্রস্তুত হয়ে থাকে। তা সত্ত্বেও প্রতি অমাবস্যার রাত্রে মানসপুর থেকে একজন করে মানুষ অন্তর্হিত হয়। আজ ১ বছর ধরে এই অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে। গত ১২টা অমাবস্যার রাত্রে ১২ জন লোক অদৃশ্য হয়েছে। প্রতি দুর্ঘটনার রাত্রেই একটা আশ্চর্য বিষয় লক্ষ্য করা গেছে। মানসপুর সুন্দরবনের কাছাকাছি থাকলেও তার ভিতরে এতদিন বাঘের উৎপাত বড় একটা ছিল না। কিন্তু দুর্ঘটনার আগেই এখন ঘটনাস্থলের চারিদিকে ঘন ঘন বাঘের চিৎকার শোনা যায়। ঠিক অমাবস্যার রাত ছাড়া আর কোনোদিনই এই অদ্ভুত বাঘের সাড়া পাওয়া যায় না। এ বাঘ যে কোথা থেকে আসছে এবং কোথায় অদৃশ্য হয়ে যায় কেউ তা জানে না। আজ পর্যন্ত কেউ তাকে চোখে দেখেনি। আর একটা আশ্চর্য ব্যাপার এই যে বা যারা অদৃশ্য হয়েছে তাদের মধ্যে একজনও পুরুষ নয়। প্রত্যেকেই স্ত্রীলোক এবং প্রত্যেকের গায়ে ছিল অনেক টাকার গয়না। পুলিশ প্রথমে স্থির করেছিল যে এইসব অনিষ্টের মূল হচ্ছে কোনো নরখাদক বাঘ, কিন্তু নানা কারণে পুলিশের মনে এখন অন্যরকম সন্দেহের উদয় ঘটেছে। সুন্দরবনের ভেতরে আছে ভুলু ডাকাতের আস্তানা এবং দল। ও অঞ্চলে প্রায়শই ওই দল অত্যাচার করে থাকে। অনেক চেষ্টা ও পুরস্কার ঘোষণা করেও পুলিশ আজ পর্যন্ত ভুলু ডাকাতকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের বিশ্বাস মানসপুরের সমস্ত ঘটনার জন্য ওই ভুলু ডাকাতি দায়ী। কে যে দায়ী এবং কে যে দায়ী নয় এ কথা আমরা জানি না, কিন্তু এটা বেশ বোঝা যাচ্ছে যে মানসপুরের দুর্ঘটনার মধ্যে আশ্চর্য কোনো রহস্য আছে। আমরা ২০ শতাব্দীর মানুষ না হলে এইসব ব্যাপারকে হয়তো ভুতুড়ে কাণ্ড বলেই মনে করতাম। ডাকাত করে ডাকাতি, ঠিক অমাবস্যার রাত্রেই চোরের মতো আসে তারা কেবল, আর এক একজন করে স্ত্রীলোককে চুরি করে নিয়ে যায়। আর এই বাঘের রহস্যটাই বাকি। এ কি কোনো দেশি বাঘ যে বাজি পড়তে জানে? পাজি পুঁথিপত্র পড়ে ঠিক অমাবস্যার রাত্রেই মানসপুরে আসে গর্জন গান গাইতে? এই সকল প্রশ্নের উত্তর দেবেটাকে? বেশ, প্রশ্ন যখন উঠেছে তখন উত্তর দেওয়ার চেষ্টা একটা করব। হ্যাঁ, আমি করব। বঙ্গদেশের রিপোর্টার ঠিক আন্দাজ করেছেন, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। হ্যাঁ, আশ্চর্য কোনো রহস্য। উপরি উপরি ১২টা মেয়ে অদৃশ্য, অমাবস্যার রাত, অদ্ভুত বাঘের আবির্ভাব আর অন্তর্ধান, আর তার উপরে আবার ভুলু ডাকাতের দল। কারোর সঙ্গে কারোর কোনো সম্পর্ক বোঝা যাচ্ছে না, সমস্তই যেন অস্বাভাবিক কাণ্ড। হায়, এই সময় যদি বিমল থাকতো! কিন্তু আজ ৭-৮ দিন ধরে রামহরিকে নিয়ে এসে যে কোথায় ডুব দিয়েছে কে জানে। তা পঞ্জিকাটা কোথায় গেল? এই তো পেয়েছে। পরশু আবার অমাবস্যার রাত আসবে। মানসপুর থেকে হয়তো আবার এক অভাগী নারী অদৃশ্য হবে। আমার যে এখনই সেখানে উড়ে যেতে ইচ্ছা করছে। এমন একটা অ্যাডভেঞ্চারের সুযোগ তো ছেড়ে দিলে চলবে না। বিমলের কপাল খারাপ, তাই সে নিজের দোষেই এবারে ফাঁকে পড়ল। তা আমি কি করব? আমি তো যাবই। বাঘা, বাঘা! বাঘা তখন ঘরের এক কোণে বসে একপাল মাছির সঙ্গে ভীষণ যুদ্ধ করছিল। কুমারের ডাক শুনে সে গা ও লেজ ঝাড়তে ঝাড়তে তাড়াতাড়ি তার কাছে গিয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। বাঘা, বাঘা! বিমলও নেই, রামহরিও নেই, খালি তুমি আর আমি। অমাবস্যার রাত, বাঘের গর্জন, ডাকাতের দল, মানুষের পর মানুষ অদৃশ্য। এসব শুনে কি তুমি ভয় পাচ্ছ? বাঘা, সে বাঘ নয়, বুঝেছ? এ তোমার চেয়েও চালাক। এ তিথি নক্ষত্র বিচার করে কাজ করে। এর সঙ্গে আমরা পাল্লা দিতে পারবো তো? তার ওপর আছে ভুলু ডাকাতের দল। পুলিশও তাদের কাছে হার মেনেছে। খালি তোমাকে আর আমাকে তারা গ্রাহ্য করবে কি?
একখানা খাম ও চিঠির কাগজ বার করে কুমার লিখতে বসল। ভাই বিমল, একবার এক জায়গা থেকে দলে দলে মানুষ অন্তর্হিত হচ্ছিল। ব্যাপারটা শুনে আমরা দেখতে গিয়েছিলাম, কিন্তু সেই কৌতূহলের ফলে বন্দী হয়ে আমাদের যেতে হয়েছিল পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে। এবারেও মানুষপুরে মানুষের পর মানুষ, কেবল স্ত্রীলোক, এখানে বলা উল্লেখ্য, কেবল স্ত্রীলোক অদৃশ্য হচ্ছে। শুনেই আমার চড়ুকে পিঠ আবার সরসর করছে। আমি আর বাঘাতাই ঘটনাস্থলে চললুম। জানি না এবারেও আমাদের আবার পৃথিবী ছাড়তে হবে কিনা। খবরের কাগজের রিপোর্টও এই খামে রাখলাম। এটা পড়লে তুমি বুঝতে পারবে কেন আমি তোমাদের জন্য অপেক্ষা করতে পারলাম না। আসছে পরশু অমাবস্যা। আজ যাত্রা না করলে যথাসময়ে মানুষপুরে গিয়ে পৌঁছাতে পারবো না। বিমল, তোমার জন্য আমার দুঃখ হচ্ছে ভাই। এবারের অ্যাডভেঞ্চারে তুমি বেচারি ফাঁকে পড়ে গেলে। কি আর করবে বলো? যদি প্রাণ নিয়ে ফিরি, আমার মুখে সমস্ত গল্প তখন শুনো। ইতি তোমার কুমার। পরদিন কুমার মানুষপুরে গিয়ে হাজির হল। সেখানে তখন ভীষণ বিভীষিকা সৃষ্টি হয়েছে। অমাবস্যা আসছে এবং সেই অজানা শত্রু কাল আবার কোন পরিবারে গিয়ে হানা দেবে কেউ তা জানে না। চারিদিকে এখন থেকেই সরকারি চৌকিদারদের সংখ্যা হয়েছে দ্বিগুণ। কুমার আগে ঘুরে ঘুরে সমস্ত মানুষপুরের অবস্থাটা ভালো করে দেখে নিলে সব জায়গায় একটা লোককেই দেখা যাচ্ছিল। সে লোকটি খুব ব্যস্তভাবেই সর্বত্র ছুটোছুটি করে বেড়াচ্ছে এবং পল্লী রক্ষা সমিতির যুবকদের নানা রকম পরামর্শ দিচ্ছে। তার নাম পটলবাবু। গায়ের একজন হোমরাচোমরা মাতব্বর এবং পল্লী রক্ষা সমিতির প্রধান পৃষ্ঠপোষক। কিন্তু পটলবাবুর চোখে কুমার এমন একটি বিশেষত্ব আবিষ্কার করল সে আর কোনো মানুষ চোখে দেখেনি। পটলবাবুর হাত পা খুব নড়ছে, তার মুখ অনবরত কথা কইছে, কিন্তু তার চোখ দুটো ঠিক যেন মরা মানুষের চোখ। চারিদিক দেখে শুনে কুমার মানুষপুরের থানার ইন্সপেক্টর চন্দ্রবাবুর সঙ্গে দেখা করতে চললে। থানায় গিয়ে সে নিজের পরিচয়পত্র ভিতরে পাঠিয়ে দিলে। অল্পক্ষণ পরেই তার ডাক এলো। এসো এসো, তুমি অশোকের বন্ধু কুমার? এই বয়সে তুমি এত নাম কিনেছ? তোমার আর তোমার বন্ধু বিমলের অদ্ভুত সাহস আর বীরত্বের কথা শুনে আমি তোমাদের গোঁড়া ভক্ত হয়ে পড়েছি। হে, এসো এসো, ভালো করে বসো। ওরে, কে আছিস রে? একটু চা টা নিয়ে আয় রে। তারপরে হঠাৎ এখানে কি মনে করে? নতুন অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়েছো বুঝি? আগে হ্যাঁ। ব্যাপারটা বড়ই রহস্যময়, বড়ই আশ্চর্য। জীবনে এমন সমস্যায় কখনো পড়িনি, বুঝলে? কে বা কারা এরকম ভাবে মেয়ে চুরি করে নিয়ে যাচ্ছে? বাঘ নাকি ভুলু ডাকাতের দল? সবাই সাবধান হয়ে আছে, চারিদিকে কড়া পাহারা। তার ভিতর থেকেই 12-12টি মেয়ে চুরি হয়ে গেল। অথচ চোর ধরা তো দূরের কথা, তার টিকিটি পর্যন্ত কারোর চোখে পড়ল না। এও কি সম্ভব? ব্যাপারটা যেরকম দাঁড়িয়েছে, আমার চাকরি বুঝি আর টেকে না। আসছে কাল অমাবস্যা, আমিও সেজন্য যতটা সম্ভব প্রস্তুত হয়েই আছি। কাল একবার শেষ চেষ্টা করে দেখব, কিন্তু কালও যদি চোর ধরতে না পারি, তাহলে আমার কপালে কি আছে জানি না। অমাবস্যার রাতে ঠিক কোন সময় মেয়ে চুরি যায়? এ ব্যাপারে সবটাই আজগুবি। বিংশ শতাব্দীর এই সভ্যবাগটি শুধু পাঁচি পুঁথি পড়তেই শেখেনি, কাঁটায় কাঁটায় ঘড়ি ধরে কাজ করতেও শিখেছে। প্রতিবারেই ঠিক রাত দুপুরের সময় তার প্রথম চিৎকার শোনা যায়। কিন্তু এ বাঘটা কি সত্যি আসল বাঘ, নাকি সবাইকে ভয় দেখিয়ে কাজ হাসিল করার জন্যই কোনো হরবোলা মানুষ অবিকল বাঘের ডাক নকল করে? সে সন্দেহ করবারও কোনো উপায় নেই। প্রতিবারেই বাঘের অগুন্তি পায়ের ছাপ আমি নিজে গিয়ে পরীক্ষা করে দেখেছি। রহস্যের ওপর রহস্য। আজ দিন কয় হলো মানুষপুরে কে একজন অচেনা লোক এসে বাসা বেঁধেছে। তাকে সর্বত্রই দেখা যায়, কিন্তু সে যে কে তা কেউ জানে না। লোকটার সমস্ত ব্যবহারই সন্দেহজনক। এখানকার মুরব্বী পটলবাবু তিনি বলেন যে সে নিশ্চয়ই ওই ভুলু ডাকাতের চর। আপাতত ইচ্ছা থাকলেও আমরা তার সম্বন্ধে ভালো করে খোঁজখবর নিতে পারছি না, কারণ এই মেয়ে চুরির হাঙ্গামের জন্য আমার আর কোনো দিকেই ফিরে তাকাবার অবসর নেই। তবে তার উপরেও কড়া পাহারা রাখতে আমি কিন্তু ভুলিনি। লোকটার নাম কি? মোহনলাল বসু।
শুনলাম সে কোথাকার নাকি এক জমিদার, এখানে এসেছে বেড়াতে। যদিও এখানে সমুদ্রের হাওয়া বয়, কারণ খানিক তফাতেই সমুদ্র আছে, কিন্তু এটা কি বেড়াতে আসবার জায়গা, বিশেষ এই বিভীষিকার সময়? তারপর শুনলাম সে কাল নাকি গাঁয়ের অনেকের কাছে গল্প করে বেরিয়েছে যে তার বাড়িতে নাকি নগদ অনেক হাজার টাকা আছে। এমন বোকা লোকের কথা কখনো শুনেছো বলো তো? আশেপাশে প্রায় ভুলু টাকা ধানা দিয়ে বেড়াচ্ছে, সেটা জেনেও এ কথাটা প্রকাশ করতে কি তার ভয় হলো না? আশেপাশে প্রায় ভুলু টাকা ধানা দিয়ে বেড়াচ্ছে, সেটা জেনেও এ কথাটা প্রকাশ করতে কি তার ভয় হলো না? ভুলু ডাকাতের কানে এতক্ষণে মোহনলালের টাকার কথা গিয়ে পৌঁছেছে নিশ্চয়ই। আর পটলবাবুর সন্দেহ যদি ভুল হয়, অর্থাৎ মোহনলাল যদি ভুলু ডাকাতের চর না হয়, তাহলে আসছে কাল অমাবস্যার গোলমালে ভুলু যে তার বাড়িতে হানা দেবে, এটা আমি মনে ঠিক দিয়ে রেখেছি। এখন বুঝেছ আমি কিরকম মুশকিলে ঠেকেছি? একেই এই মেয়ে চুরির মামলা নিয়ে হাঁপিয়ে উঠেছি, তার উপরে কাল ওই মোহনলালের বাড়ির আনাচে কানাচেই আমাকে রাত কাটাতে হবে। কারণ শ্রীমান ভুলু বাবাজি কাল হয়তো দয়া করে ওখানে পায়ের ধুলো দিলেও দিতে পারেন। চন্দ্রবাবু, আপনি আমার একটা কথা রাখবেন? কি কথা? দেখো, তুমি যখন অশোকের বন্ধু, তখন তুমি আমার ছেলেরই মতো, সাধ্যমতো আমাকে তোমার আবদার রাখতে হবে বই কি। যতদিন না এই মামলার কোনো নিষ্পত্তি হচ্ছে, ততদিন আপনার সঙ্গে সঙ্গে আমাকে থাকতে দেবেন। পারবেন করতে? আরে এ কথা আবার বলতে, তোমার মতো সাহসী আর বুদ্ধিমান সঙ্গী পেলে তো আমি পড়তে যাই। তুমি যদি আমার সঙ্গে থাকো, তাহলে আমি হয়তো খুব শীঘ্রই এই মামলাটার একটা কিনারা করে ফেলতে পারবো। নিঝুম রাত, ঝাঁঝা করছে, নিরেট অন্ধকার করছে ঘুটঘুট। মানুষপুর যেন এক দুঃস্বপ্নের মধ্যে ডুবে প্রাণহীন হয়ে পড়ে আছে। সেখানে যে ঘরে ঘরে অসংখ্য মানুষ প্রাণ হাতে করে সজাগ হয়ে বসে আছে, বাহির থেকে এমন কোনো সাড়াই পাওয়া যাচ্ছে না। খুব উঁচু একটা বটগাছের ডালে বসে কুমার নিজের রেডিয়ামের হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলে রাত 12টা বাজতে আর মোটে 10 মিনিট দেরি আছে। বন্দুকটা ভালো করে বাগিয়ে ধরে কুমার গাছের ডালের ওপরে যতটা পারে সোজা হয়ে বসল। সে নিজেই এই গাছটা পছন্দ করে নিয়েছে। যদি কোনো সাহায্যের দরকার হয়, তাই তার জন্যে চন্দ্রবাবু গাছের নিচেই এক চৌকিদারকে মোতায়েন করেছে। এই গাছ থেকে 30-35 ফুট দূরেই সেই নির্বোধ মোহনলালের বাসাবাড়ি। চন্দ্রবাবু নিজেও কাছাকাছি কোনো ঝোপঝাড়ের ভিতরে সদল বলে গা ঢাকা দিয়ে আছেন। চন্দ্রবাবুর কথা যদি সঠিক হয়, তাহলে 12টা বাজলেই সেই আশ্চর্য বাঘের চিৎকার শোনা যাবে। একেলে বাঘগুলো কি সত্যি সভ্য হয়ে উঠল নাকি? খড়ি না দেখে মানুষের ঘাড় ভাঙতে তারা বেরোয় না? এ তো ভারী আশ্চর্যের কথা। কুমারের হৃৎপিণ্ডটা ভীষণ উত্তেজনায় যেন লাফাতে শুরু করল। নিশ্ছিদ্র অন্ধকারের এদিক থেকে ওদিক পর্যন্ত আগ্রহদীপ্ত চোখ দুটোকে ক্রমাগত বুলিয়ে সে তন্ন তন্ন করে খুঁজতে লাগল যে মূর্তিমান আতঙ্ক এখনই এখানে এসে আবির্ভূত হবে, কিন্তু তার কোনো খোঁজই মিলল না। আচ্ছা, বাঘ যদি এদিকে না আসে অন্যদিকে যায়? কিন্তু যেদিকেই যাক, বাঘের ডাক তো আর সেতারের মিনমিনে আওয়াজ নয়, তার গর্জন আমি শুনতে পাবই। আর বাঘের বদলে যদি এদিকে আসে ভুলু ডাকাতের দল, তাহলেও বড় মন্দ মজা হবে না। আর 8 মিনিট, দেখি কি হয়। গোঁ গোঁ করে আচম্বিতে ঝড় জেগে উঠে বটগাছের ওপরে ভীষণ একটা ঝাঁপটা মারলে। পড়তে পড়তে কুমার কোনো রকমে নিজেকে সামলে নিলে। ঠিক রাত 12টা, সঙ্গে সঙ্গে কান ফাটানো এক বাঘের গর্জন। বাঘের ডাক যে এমন ভয়ানক আর অস্বাভাবিক হতে পারে, কুমারের সে ধারণায় ছিল না। আকাশের কালো মেঘের বুক চিরে ফালা ফালা করে এক বিদ্যুতের লকলকের শিখা জ্বলে উঠল, এবং নিচের দিকে তাকিয়ে কুমার স্পষ্ট দেখল প্রকাণ্ড একটা বাঘ সামনের জঙ্গলের ভিতর থেকে তীরের মতন বেরিয়ে এল এবং অমনি তার বন্দুক অগ্নিবৃষ্টি করল। তারপরেই প্রথমে বাঘের গর্জন এবং সেই সঙ্গে মানুষের করুণ আর্তনাদ। বাঘের ডাক আর মানুষের আর্তনাদ থামতে না থামতেই সারি সারি লণ্ঠনের ও ইলেকট্রিক টর্চের আলোতে চারিদিকের অন্ধকার যেন খণ্ড খণ্ড হয়ে গেল। ঝোপের ভিতর থেকে দলে দলে পুলিশের লোক বেরিয়ে আসতে লাগলো। কুমারও তরতর করে গাছের উপর থেকে নেমে এসে গাছের নিচে চৌকিদারকে আর দেখতে পেল না। চন্দ্রবাবু এক হাতে রিভলভার আর এক হাতে
বিজলি মশাল নিয়ে ছুটতে ছুটতে তার দিকেই আসছে। কুমার, তুমি কি বন্দুক ছুঁড়েছ? আগে হ্যাঁ, আমি বাঘটাকে দেখে বন্দুক ছুঁড়েছি, কিন্তু আর্তনাদ করে উঠল যে একজন মানুষ। বাঘটাকে তুমি কোনখানে দেখলে? খুব কাছেই, ওই যে ওইখানে। কই, ওখানে তো বাঘের চিহ্নও নেই, কিন্তু মাটির উপরে ওখানে কে বসে আছে? আরে, এ যে আমাদের পটলবাবু। এ কি পটলবাবু, আপনি এখানে কেন? আপনার পায়ে কি হয়েছে? চাদর জড়াচ্ছেন কেন? যে জন্যে আপনারা এখানে, আমিও সেই জন্যই এখানে এসে লুকিয়েছিলাম। কিন্তু কিন্তু ওই ভদ্রলোক যে গুলি করে আমার একখানা পায়ের একেবারে দফা রফা করে দেবেন, তা তো আমি জানতুম না। গুলিটা যদি আমার মাথায় কি বুকে লাগতো তাহলে কি হতো বলুন দেখি। কিন্তু আমি যে সচক্ষে বাঘটাকে দেখেই বন্দুক ছুঁড়েছি, আপনার পায়ে গুলি লাগলো কেমন করে? এ তো সত্যি অবোধগম্য। বাঘকে দেখে বন্দুক ছুঁড়েছেন না ঘোড়ার ডিম করেছেন? কাছেই কোথায় একটা বাঘ ডেকেছিল বটে, কিন্তু এইখানটায় কোনো বাঘই আসেনি। এখানে বাঘ এলে আমি কি দেখতে পেতুম না? আপনি স্বপ্নে বাঘ দেখে আটকে উঠেছেন। না, কুমারবাবু সজাগ হয়েই বাঘ দেখেছেন, আমিও সজাগ হয়েই বাঘ দেখেছি। পটলবাবু যেখানে বসে আছেন বাঘটা ঠিক ওইখানেই এসে দাঁড়িয়েছিল। সকলে আশ্চর্য হয়ে উপর পানে তাকিয়ে দেখলে গাছের গুড়ি ধরে একজন লোক নিচে নেমে আসছে। এ কি মোহনলাল বাবু যে? গাছের উপর চড়ে আপনি এতক্ষণ কি করছিলেন? গাছে বসে ওই ভদ্রলোকেও যা করছিলেন আমিও তাই করছিলাম, অর্থাৎ দেখছিলুম বিপদ কোন দিক দিয়ে আসে। আপনি বাঘের কথা কি বলছিলেন না? হ্যাঁ, পটলবাবু যেখানে বসে আছেন বিদ্যুতের আলোতে ঠিক ওইখানে আমি একটা মস্ত বড় বাঘকে সচক্ষে দেখেছি। তারপরেই বন্দুকের আওয়াজ হলো, সঙ্গে সঙ্গে শুনলুম বাঘের গর্জন আর মানুষের আর্তনাদ। তারপরে এখন দেখি এখানে বাঘের বদলে রয়েছেন পটলবাবু। এখানে যে বাঘটা আসেনি তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমি নিজে। বাঘটা এখানে এলে আমি এতক্ষণে জ্যান্ত থাকতুম না। হ্যাঁ, পটলবাবুর এ যুক্তি মানতে হবে। আপনারা দুজনেই ভুল দেখেছেন। দুজনে কেন, 100 জনে ভুল দেখলেও কোনো ক্ষতি ছিল না, কিন্তু সত্যি সত্যি বন্দুক ছোড়াটা অত্যন্ত অন্যায় হয়েছে। আমার ট্যাঙ্কানার দফা একেবারে রফা হয়ে গেছে রে। আমি যে আর উঠতেও পাচ্ছি না, মাগো। কুমার বেচারি একদম হতভম্বের মতন হয়ে গেল। সে যে বাঘটাকে দেখেছে এবং তাকে দেখেই বন্দুক ছুঁড়েছে এ বিষয়ে তার কিছুমাত্র সন্দেহ ছিল না, অথচ অন্যের সন্দেহ ভঞ্জন করবার জন্যে কোনো প্রমাণই তার হাতে নেই। এই দেখুন চন্দ্রবাবু, বাঘ যে এখানে এসেছিল তার স্পষ্ট প্রমাণ দেখুন। এই দেখুন, কাঁচা মাটির উপরে বাঘের থাবার দাগ। এই দেখুন, ওই ঝোপটার ভেতর থেকে থাবার দাগগুলো এইখানে এগিয়ে এসেছে। কিন্তু কি আশ্চর্য, দেখুন চন্দ্রবাবু, দেখুন। এ কি ব্যাপার? পায়ের দাগ দেখে বেশ বোঝা যাচ্ছে বাঘটা এদিক পানেই এসেছে বটে, কিন্তু সে যে এখান থেকে আবার ফিরে গেছে, পায়ের দাগ দেখে সেটা মনে হচ্ছে না তো। বন্দুকের শব্দ শুনেই বাঘটা হয়তো লম্বা একটা লাফ মেরে পাশের কোনো ঝোপের ভেতরে গিয়ে পড়েছে, কিন্তু এখানে কোনো বাঘ এসেছে বলে এখনো আমি মানতে রাজি নই, কারণ আমি নিজে এখনো বাঘ দেখিনি। না, বাঘ যে এখানে এসেছিল সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। এখানে সব থেকে কাছের ঝোপ হচ্ছে অন্তত 40 হাত তফাতে। কোনো বাঘই এক লাফে অত দূর গিয়ে পড়তে পারে না। কিন্তু কথা হচ্ছে বাঘটা তবে গেল কোথায়? সে কথা নিয়ে পরে অনেক মাথা ঘামাবার সময় পাবেন। আপাতত আপনারা আমাকে একটু সাহায্য করুন দেখি। আমার যে আর দাঁড়াবারও শক্তি নেই। এই বাবা, ঠ্যাঙ্কানার দফা একেবারে রফা করে দিয়েছে দেখছি। কুমারবাবু মস্ত শিকারী আপনি। বাঘ মারতে এসে মারলেন কিনা মানুষকে, আর মানুষ বলে মানুষ একেবারে আমাকেই। লজ্জায় অনুতাপে কুমার মাথা না হেট করে পারল না। মোহনলাল কোনো দিকে না চেয়ে আপন মনে তখনও বাঘের পায়ের দাগগুলো পরীক্ষা করতেই ব্যস্ত ছিল। বাঘের পা থেকে ধুলোয় দাগ হয় বটে, কিন্তু সে দাগ থেকে আর একটা আস্ত বাঘ জন্মায় না মোহনবাবু। নিচেই সময় নষ্ট করছেন।
আমার যেন মনে হচ্ছে এই বাঘের পায়ের দাগের ভেতর থেকেই আসল বাঘ আমাদের কাছে ধরা দেবে। বলেন কি মশাই, দাগ থেকে বাঘ জন্মাবে? তাও আবার একটা আস্ত বাঘ! এ কোন জাদুমন্ত্রে মশাই? হ্যাঁ, যেই জাদুমন্ত্রে মাটিতে পায়ের দাগ রেখে বাঘ শূন্যে উড়ে যায়। দেখুন, কথা কাটাকাটি করে কোনো লাভ নেই। পটলবাবু চলুন, আপনি জখম হয়েছেন, আপনাকে আমরা বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ঠিক সেই মুহূর্তে দূর থেকে সুতীক্ষ্ণ ফুটবলবাসীর আওয়াজ শোনা গেল। আমার গুপ্তচরের মাসি, এই সবাই ঝোপের ভিতর লুকিয়ে পড়ো আর শিগগিরই আলোটা নিভিয়ে দাও। ব্যাপার কি চন্দ্রবাবু? এ বাঁশির আওয়াজের মানে কি? আমার গুপ্তচর বাঁশির সংকেতে জানিয়ে দিলে যে ভুলু ডাকাতের দল এইদিকেই আসছে। তারা আসছে নিশ্চয়ই মোহনলাল বাবুর বাড়ি লুট করতে। কিন্তু মোহনলাল কোথায় গেলেন? পটলবাবুই বা কোথায়? মোহনলাল ও পটলবাবু দুজনেই একেবারে অদৃশ্য। বোধহয় ভুলু ডাকাতের নাম শুনেই তারা ভয়ে চম্পট দিয়েছেন। তাই হবে। এসো কুমার, আমরাও ওই ঝোপটার ভেতরে গিয়ে অদৃশ্য হই। বলেই কুমারের হাত ধরে টেনে চন্দ্রবাবু পাশেই একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। বিপদের উপর বিপদ। ঠিক সেই সময় মুষলধারে বৃষ্টি শুরু হলো। কুমার, তোমার বন্দুকের টোটা পুড়ে নাও। এবারে আর বাঘ নয়, হয়তো আমাদের মানুষ শিকারি করতে হবে। সে অভ্যাস আমার আছে, এর আগেও আমাকে মানুষ শিকার করতে হয়েছে, আপনি ভাববেন না। সে কি বৃষ্টি! চন্দ্রবাবুর সঙ্গে কুমার যে ঝোপটার ভিতরে গিয়ে আশ্রয় নিল সেটা ছিল ঢালু জমির উপরে। অল্প কিছুক্ষণ পরেই তাদের প্রায় কোমর পর্যন্ত ডুবিয়ে দিয়ে কলকল আওয়াজে জলধারা ঢুকতে লাগলো। কপাল যাদের নেহাত পোড়া, তারাই পুলিশে চাকরি নেয়, বুঝলে? শ্যাল কুকুররাও আজ বাইরে নেই, আমরা তাদের অধম। কি মুশকিল! সাপের মতন কি একটা আমার গায়ের উপর দিয়ে স্যাঁতস্যাঁত করে চলে গেল। খুব সাবধান কুমার, বর্ষাকালে সুন্দরবনে সাপের বড়ই উৎপাত। একটা ছোবল মারলেই ভবলীরা একেবারে সাঙ্গ। দেখো দেখো, ওই দেখো, মাঝে মাঝে ইলেকট্রিক টর্চ জ্বালিয়ে কারা সব এইদিকেই আসছে। নিশ্চয়ই ভুলু ডাকাতির দল। ভুলু ডাকাতকে আপনি কখনো দেখেছেন? কেউ কোনোদিনও তাকে দেখেনি। সে নিজের দলের সঙ্গে থাকে না, দলের সঙ্গে থাকে কালু সর্দার। সে ভুলুর হুকুম মতো দলকে চালিয়ে নিয়ে বেড়ায়। কালু সর্দারকে আমি দেখেছি, সে যেন এক মাংসের পাহাড়। মানুষের দেহ যে তেমন বিপুল হতে পারে, না দেখলে আমি তা বিশ্বাসই করতুম না। কালুর গায়ের জোরও তেমনই। শুনেছি সে নাকি শুধু হাতে এক আছাড়ে একটা বাঘকে বধ করেছিল। একবার সে পুলিশের হাতে ধরা পড়েছিল, কিন্তু রাত্রেবেলায় হাজত ঘরের দেওয়াল থেকে একটা আস্ত জানালা উপড়ে ফেলে সে চম্পট দেয়। চন্দ্রবাবুর কথা শুনতে শুনতে কুমার দেখতে লাগলো 40-50 হাত তফাত দিয়ে ডাকাতের দল ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। তাদেরকে কাউকে দেখা যাচ্ছিল না বটে, কিন্তু বিজলি মশালগুলোর আলো দেখে বেশ বোঝা যাচ্ছিল তাদের গতি কোন দিকে। বুঝলে হে, দু একটা আশ্চর্য রহস্যের কোনো কিনারাই আমি করতে পারছি না। ভুলু ডাকাতের দল ডাকাতি করতে বেরোয় কেবল অমাবস্যার রাত্রে, আর যে অঞ্চলে তার দল ডাকাতি করতে যায় সেখানেতেই বাঘের অত্যাচার হয়। বাঘের সঙ্গে ষড়যন্ত্র করেই তারা যেন ডাকাতি করতে যায়, এমন ব্যাপার। একবার একজন সাহেব গোয়েন্দা ভুলুকে ধরতে এসেছিল, কিন্তু শেষটা বাঘের কবলেই তার প্রাণ যায়। লোকের মুখে শুনেছি বাঘই নাকি তার ইষ্টদেবতা, সে নাকি রোজ বাঘ পুজো করে। বাঘ পুজো? হ্যাঁ, সুন্দরবনে এটা যদিও নতুন কথা নয়, অনেকেই এখানে বাঘকে পুজো করে। দেখুন দেখুন, ডাকাতের দল অন্যদিকে যাচ্ছে। আরে তাই তো, ওই দিকেই তো মোহনলালের বাড়ি যাওয়ার পথ। ওরা যে মোহনলালের বাসার দিকে যাবে সেটা আমি আগেই আন্দাজ করেছিলাম। পটলবাবুর সন্দেহ ভুল। মোহনলাল যদি ভুলুর দলের লোক হতো তাহলে ডাকাতরা কখনোই তার বাড়ি লুট করতে আসতো না। এখন আপনি কি করবেন? পকেট থেকে একটা বাঁশি বার করলেন চন্দ্রবাবু। এইভাবে আমি বাঁশি বাজাবো। ডাকাতরা জানে না ওরা আজ কিসের ফাঁদে পা দিয়েছে। আমি বাঁশি বাজালেই আমার দলের লোকেরা ওদের ঘেরাও করে ফেলবে। কুমার, প্রস্তুত হও। চন্দ্রবাবু বাঁশি বাজাতে উদ্যত হলেন। সেই মুহূর্তে তীব্র স্বরে একটা ফুটবল বাঁশি বেজে উঠল, কিন্তু সে চন্দ্রবাবুর বাঁশি নয়। ডাকাতদের বিজলি মশালগুলো এক পলকে নিভে গেল। দেখি, বাঁশি কে বাজালে? ডাকাতদের সাবধান কে করে দিলে? বলতে বলতে তিনিও বাঁশিতে ফুঁ দিলেন। একবার, দুবার, তিনবার। জঙ্গলের চারিদিকে পুলিশের লণ্ঠন জ্বলে উঠল। চারিধারে ঝোপঝাপ থেকে দলে দলে পুলিশের লোক বেরিয়ে এলো। তাদের কারুর হাতে বন্দুক, কারুর হাতে লাঠি।
ডাকাতরা পালাচ্ছে, ওদের আক্রমণ করো, ওইদিকে ওইদিকে শিগগির। চন্দ্রবাবু ও কুমার রিভলভার ও বন্দুক ছুঁড়তে ছুঁড়তে ডাকাতরা যেদিকে ছিল সেদিকেই ছুটতে লাগলো। কিন্তু যথাস্থানে উপস্থিত হয়ে চন্দ্রবাবু ডাকাতদের কারোর টিকিটিও দেখতে পেলেন না। দারুণ বৃষ্টিতে বিজলির মশালের সীমানার বাইরে অন্ধকার জমাট বেঁধে রয়েছে। এর মধ্যে ডাকাতরা যে কোথায় কোন দিকে গা ঢাকা দিয়েছে তা স্থির করা অসম্ভব বললেই চলে। না, আজও খালি কাদা ঘেটে মরাই সার হলো দেখছি। কিন্তু কোন রাস্কেল বাঁশি বাজিয়ে তাদের সাবধান করে দিলে সে তো কিছুই বোঝা যাচ্ছে না। বোধহয় ডাকাতদের কোনো চর বনের ভেতরে লুকিয়ে থেকে আমাদের গতিবিধি লক্ষ্য করছিল। সম্ভব, কিন্তু এখানে আর অপেক্ষা করে কোনো লাভ নেই। চন্দ্রবাবুর কথা শেষ হবার আগেই হঠাৎ পাশের জঙ্গলের ভিতর থেকে দুখানা বড় বড় কালো হাত বিদ্যুৎ বেগে বেরিয়ে এলো এবং পর মুহূর্তেই তারা কুমারকে ধরে শূন্যে তুলে নিয়ে আবার অদৃশ্য হয়ে গেল। কুমার একটা চিৎকার করবার অবসর পর্যন্ত পেল না। বিস্ময়ের প্রথম ধাক্কাটা সামলে নিয়ে কুমার নিজেকে মুক্ত করবার চেষ্টা করলেন। সঙ্গে সঙ্গে সেই মহাবলবান অজ্ঞাত শত্রু তার দেহ ধরে এমন এক প্রচণ্ড আঁকানি দিলে যে সমস্ত জ্ঞান বিলুপ্ত হয়ে গেল তার। কিছুক্ষণ পর কুমার যখন জ্ঞান ফিরে পেলে অনুভবে বুঝলে তার দেহটা দুমড়ে কার কাঁধের উপরে পড়ে রয়েছে। সে একটু নড়বার চেষ্টা করতেই একখানা লোহার মতন শক্ত হাতে তাকে টিপে ধরে কে কর্কশ স্বরে বললে, চুপ! ছটফট করলে টুটি টিপে মেরে ফেলবো। তার হাতের চাপেই কুমারের কোমরটা বিষম ব্যথায় টনটনিয়ে উঠল। ভীমের মতন গায়ের জোর, কে এই ব্যক্তি? কাঁধে করে কোথায় তাকে নিয়ে যাচ্ছে? কুমারের ইচ্ছে হলো তার মুখখানা একবার দেখে নেয়, কিন্তু যা ঘুটঘুটে অন্ধকার, পায়ের শব্দে বুঝলে তার আশেপাশে আরো অনেক লোকে আছে। কে এরা? ভুলু ডাকাতের দল। কিন্তু এত লোক থাকতে এরা তাকে বন্দি করলে কেন? তাকে নিয়ে এরা কি করতে চায়? শোন তোরা সবাই, আপাতত এ ছোঁড়া আমাদের আড্ডায় বন্দি থাকবে। আসছে অমাবস্যায় ডাকাতি করতে বেরোনোর আগে মা কালীর সামনে একে বলি দেব। মা বোধহয় আমাদের উপর রেগেছেন। তিনি মুখ ফিরিয়েছেন বলেই এই যাত্রায় আমাদের কাদা ঘেঁটে মরাই সার হলো। এমন তো কখনো হয় না। মা নিশ্চয়ই নরবলি চান। লোকটার মুখের কথা শেষ হতে না হতেই ভীষণ এক বাঘের গর্জনে আকাশের মেঘ আর অরণ্যের অন্ধকার যেন থরথর করে কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে মানুষের তীক্ষ্ণ আর্তনাদ, বারবার 3 বার। তারপরেই সব চুপচাপ। সর্দার 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 বাঘ। না, আমাদের মা বাঘাই চণ্ডী। বললুম তো, মায়ের খিদে পেয়েছে। মা নরবলি চান। তোরা মাকে খেতে দিলি নে? মা তাই নিজের খিদে মেটাতে এসেছে। কিন্তু মা যে আমাদেরই কাকে ধরে নিয়ে গেলেন। এ কিরকম মা? নিজের পেটের ছেলেকেই পেটে পুরবেন? খিদের সময় আত্মপর জ্ঞান থাকে না রে ভোদা, আত্মপর জ্ঞান থাকে না। আর কেই বা মায়ের ছেলে নয়? মা তো জগৎ জননী, সবাই তো মায়ের ছেলে। কুমার চুপ করে নিজের পরিণামের কথাও শুনলে। বলির পশুর মতন তাকে মরতে হবে। তার মনটা যে খুব খুশি হয়ে উঠল না সেই কথা বলাই বাহুল্য। সর্দার বলে যাকে ডাকা হচ্ছে তাকে যে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে, কে এই লোকটা? এই কি ভুলু ডাকাত, না তার প্রধান অনুচর কালু সর্দার? হঠাৎ বিমলের কথা তার মনে হলো। তার বন্ধু যে আজ মরণের পথে এগিয়ে চলেছে এই কথা সে জানেও না। কুমারের মনে এখন অনুতাপ হতে লাগল। কেন সে বিমলের জন্য অপেক্ষা করেনি? কেন সে একলাই বিপদের রাজ্যে এলো? বিমল যদি আজ এখানে থাকতো তাহলে নিশ্চয়ই সে প্রাণপণে তাকে উদ্ধার করবার চেষ্টা করত, আর খুব সম্ভব তাকে উদ্ধার করতে পারতও হয়তো। হঠাৎ অন্ধকারের ভেতর দিয়ে হুশ করে সে নিচের দিকে নেমে গেল। তারপরে ঝপাত করে একটা শব্দ। সঙ্গে সঙ্গে বুঝলে সে আর মাটির উপরে নেই, জলের ভিতরে গিয়ে পড়েছে। একেবারে এক গলা জল। যে লোকটার কাঁধে চড়ে এতক্ষণ সে যাচ্ছিল সেও এখন জলের মধ্যে। নিজেকে সামলে নিয়ে হাতড়ে সে বুঝল তার সঙ্গের লোকটা একেবারে অজ্ঞান হয়ে গেছে। উপরে ঘুটঘুট করছে অন্ধকার, তাছাড়া আর কিছুই দেখা যায় না। আবার চারিদিকে হাতড়ে হাতড়ে সে বুঝলে তারা একটা গভীর গর্তের ভিতরে গিয়ে পড়েছে।
সুন্দরবনের বাসিন্দারা বাঘ ধরবার জন্য বনের মধ্যে মধ্যে গর্ত খুঁড়ে গর্তের মুখটা ঘাস পাতা ও গাছপালা দিয়ে ঢেকে রাখত। এটা নিশ্চয়ই সেরকম কোনো গর্ত। কুমার কান পেতে শুনতে লাগল ডাকাতদের কোনো সারা শব্দ নেই। তাদের সর্দার যে গর্তের মধ্যে কুপোকাত, এ কথা নিশ্চয়ই তারা বুঝতে পারেনি। অন্ধকারে অন্ধ হয়ে নিশ্চয়ই তারা এগিয়ে গিয়েছে, কিন্তু একটু পরেই তারা সদল বলে ফিরে আসবে। যদি পালাতে হয় তো এখনই পালাতে হবে। এই সময় কিন্তু চারিদিককার দেওয়ালে হাত বুলিয়ে কুমার বুঝলে দেওয়াল খারাপভাবে উপরের দিকে উঠেছে। সাপ আর টিকটিকি না হলে তা বেয়ে ওঠা অসম্ভব। সে হতাশ হয়ে পড়লে হঠাৎ ওপরে কার দ্রুত পায়ের শব্দ হলো। মাত্র একজনের পায়ের শব্দ। কে এ? ডাকাতরা কি আবার ফিরে এলো? কিন্তু তারা এলো তো দলবল বেঁধে ফিরে আসবে। তবে কি পুলিশের চর ডাকাতদের পিছু নিয়েছে? কে চায়? আমি গর্তের মধ্যে পড়ে গেছি, আমায় বাঁচাও! আমি গর্তের মধ্যে পড়ে গেছি, কে আছো? বাঁচাও! কোনো জবাব নেই। কিন্তু হঠাৎ কুমারের মুখের উপরে কি একটা এসে পড়ল, ঠিক একটা সাপের মতো। কুমার সভয়ে চমকে উঠল, কিন্তু তার পরেই বুঝল ওপর থেকে গর্তের ভিতর একগোছ মোটা দড়ি ঝুলছে। কুমার বিস্মিত হবার অবকাশ পেল না। তাড়াতাড়ি দড়ি গাছা চেপে ধরতেই উপর থেকে কে তাকে টেনে তুলতে লাগলো। কে ভাই তুমি? আমাকে জমের মুখ থেকে বাঁচালে। কাউকে দেখা গেল না, খালি অন্ধকার। কোনো জবাবও এলো না। খালি শোনা গেল কার দ্রুত পায়ের শব্দ। কে যেন সেখান থেকে চলে গেল। এ কি আশ্চর্য রহস্য! খানিক তফাৎ থেকে অনেক লোকের গলার আওয়াজ শোনা যেতে লাগলো। ডাকাতরা ফিরে আসছে। তারা বুঝতে পেরেছে সর্দার আর তাদের দলে নেই। কুমার অন্যদিকে দৌড় দিল। অমাবস্যার রাতে সেই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের পর কুমারের গায়ের ব্যথা মরতে লাগলো 1 সপ্তাহেরও বেশি। সেদিন সকালবেলায় থানার সামনে মাঠের পায়চারি করতে করতে কুমার নানান কথা ভাবছিল। নানান ভাবনার মধ্যে তার সবচেয়ে বড় ভাবনা হলো বাঘের গর্তের ভিতর থেকে যে তাকে সেদিন উদ্ধার করলে কে সেই ব্যক্তি। নিশ্চয়ই সে ডাকাতদের দলের কেউ নয়। গায়ের ভিতরেও কুমারের এমন কোনো বন্ধু নেই, একমাত্র চন্দ্রবাবু ছাড়া। তার জন্য যার এতটা মাথা ব্যথা হবে। এই রহস্যময় ব্যক্তি তার প্রাণ রক্ষা করলে, অথচ তাকে দেখা বা দিলে না কেন? সে রাতের সব ব্যাপারের সঙ্গেই গভীর রহস্যের যোগ আছে। সে সচক্ষে বাঘ দেখলে, বন্দুক ছুড়লে, অথচ জখম হলেন পটলবাবু। বাঘের পায়ে দাগ রয়েছে, অথচ পটলবাবু বললেন সেখানে বাঘ আসেনি। কুমার মনে মনে এমনই সব নাড়াচাড়া করছে, এমন সময় দেখতে পেলে পথ দিয়ে হন হন করে এগিয়ে চলেছে মোহনলাল। এই যে কুমার বাবু, নমস্কার। শুনলুম আপনি নাকি মস্ত বিপদে পড়েছিলেন। হ্যাঁ, কিন্তু যেমন হঠাৎ বিপদে পড়েছিলাম তেমন হঠাৎ উদ্ধারও পেয়েছি। আমি বরাবরই দেখে আসছি কুমার বাবু, বিপদের যারা তোয়াক্কা রাখে না, বিপদও যেন তাদের এড়িয়ে চলে। আগে হ্যাঁ, অন্তত আমার জীবনে বারবারই তা হয়েছে। কিন্তু আপনি এত সকালে যাচ্ছেন কোথায়? একবার পটল বাবুকে দেখতে যাচ্ছি। সেদিন আরেকটু হলেই তো পটল বাবু আপনার হাতেই পটল তুলেছিলেন। নিতান্ত পরমায় ছিলেন বলে বেচারি এ যাত্রায় বেঁচে গেলেন। ভদ্রলোক কেমন আছে সেই খোঁজ নিতেই চলেছি। চলুন, আমিও আপনার সঙ্গী হব। আমার জন্যই তার এই দুর্দশা। তার খবর নেওয়া আমার কর্তব্য। আচ্ছা মোহনবাবু, সেদিন যে সত্যি সত্যি বাঘ দেখে আমি বন্দুক ছুঁড়েছি, এ বিষয়ে আপনার কি কোনো সন্দেহ রয়েছে? একটুও না, একটুও না। তার প্রমাণও দেখুন। বলেই সে পকেট থেকে কাগজের ছোট্ট এক মোড়ক বার করলে। মোড়কের ভেতরে রয়েছে একগোছা লোম, বাঘের লোম। এই লোম আপনি পেলেন কোথায়? আপনার গুলি খেয়ে পটলবাবু যেখানে পড়ে ছটপট করছিলেন সেইখানে। লোমগুলোতে এখনো শুকনো রক্তের দাগ লেগে রয়েছে দেখছি। হ্যাঁ, এ থেকে বোঝা যাচ্ছে আপনার গুলি বাঘের গায়েও লেগেছে। তা নাও হতে পারে, হয়তো পটলবাবুর আহত পায়ের রক্তই লোমগুলোতে লেগে রয়েছে। কুমারবাবু, এ মানুষের রক্ত নয়। কি করে জানলেন আপনি? আমি পরীক্ষা করে দেখেছি। পরীক্ষা? শুকনো রক্তের দাগে কি লেখা থাকে নাকি যে সেটা মানুষের না পশুর রক্ত? থাকে কুমারবাবু, থাকে।
আপনি কি বোর্ডেড রিয়াকশনের কথা শোনেননি? বোর্ডেড সাহেব একরকম পদ্ধতি আবিষ্কার করেছিলেন, যার সাহায্যে শুকনো রক্তের দাগ পেলেই বলে দেওয়া যায় তা মানুষের কি পশুর রক্ত। আর সে পদ্ধতি আপনি জানেন? আগে হ্যাঁ, সেই পদ্ধতিতেই পরীক্ষা করে বুঝেছি এ রক্ত মানুষের রক্ত নয়। কুমার বিস্ময়ে ও নিজের অজ্ঞাততায় নির্বাক হয়ে রইল। তার চোখে মোহনলাল আজ নতুন রূপে ধরা দিলে। সে বেশ বুঝলে এ ব্যক্তি তো সাধারণ লোক নয়, নিশ্চয়ই এ অনেক ব্যাপারই জানে এবং বোঝে, এবং এ যে এখানে এসেছে নিশ্চয়ই তার মধ্যে কোনো গূঢ় কারণ আছে। বাঘের ডাক শুনলুম, তাকে দেখলুম, গুলি করলুম, সে আহত হলো, তার রক্তও পাওয়া গেল, কিন্তু তারপর কর্পূরের মতো বাঘ কোথায় উবে গেল? সেইটাই তো হচ্ছে আসল প্রশ্ন। একটা মস্ত বাঘ তার আস্ত দেহ নিয়ে একেবারে অদৃশ্য হয়ে গেল কোথায়? আর তার সেই খোঁড়া ঠ্যাং নিয়ে পটলবাবুই বা চোখের নিমেষে হাওয়ায় মিলিয়ে গেলেন কেমন করে? প্রাণের দায় অসম্ভব সম্ভব হয়। কচ্ছপ দৌড়ে হরিণকে হারিয়ে দিতে পারে, তবে পটলবাবু হয়তো ডাকাতদের ভয়ে পিটটান দেননি। তবে আপনার ভয়ে তিনি বোধহয় একটি মাত্র ঠ্যাঙে ভর দিয়ে লম্বা দিয়েছিলেন। আমার ভয়? হ্যাঁ, আপনার লক্ষ্যভেদ করবার শক্তির উপরে হয়তো তার মোটেই বিশ্বাস নেই। একবার বাঘ বধ করতে গিয়ে মেরে তার পা ঘোড়া করে দিয়েছিলেন। তারপর আবার ডাকাত মারতে গিয়ে আপনি যে তারই প্রাণখানিকে খাঁচা ছাড়া করতেন না, সেটা তিনি ভাবতে পারেননি। কাজেই জ পলায়তি জ জীবিত। পটলবাবু বুদ্ধিমানের কাজই করেছিলেন, কিন্তু এ কিরকম কথা? বাঘের গায়ে লাগলো গুলি, বাঘ হলো জখম, তবে পটলবাবুর পা কেমন করে খোঁড়া হলো? তাই তো, এও বা কেমন করে সম্ভব? তারা পটলবাবুর বাড়ির সম্মুখে এসে হাজির হলো। পটলবাবুকে প্রথম দেখে কুমারের যেমন মনে হয়েছিল শ্মশানের চিতার আগুনের ভিতর থেকে একটা মরা যেন দানই পেয়ে জ্যান্ত পৃথিবীর পানে মিটমিট করে তাকিয়ে দেখছে, তেমনি পটলবাবুর বাড়িখানিকে দেখেও কুমারের মনে হলো এ যেন কার বিজন সমাধি ভবন। চারিধারে ঝোপঝাপ, ঘন বাঁশঝাড়, পুরো জমি, মাঝখানে একটা পানা ধরা পুকুর। এক সময় তাতে সব দিকেই বাঁধানো ঘাট ছিল, এখন তার একটাও টিকে নেই। সেই পুকুরেই পূব দিকে পটলবাবুর জীর্ণ, পুরনো ও প্রকাণ্ড বাড়িখানা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, এবং দাঁড়িয়ে যেন ভাবছে এইবারে কবে সে একেবারে হুড়মুড় করে ভেঙে পড়বে। এই বাড়িকে কেবল বাড়ি বললেই ঠিক বলা হবে না, একে অট্টালিকা বলাই উচিত, 7 মহলা অট্টালিকা। কিন্তু তার এদিক থেকে ওদিক পর্যন্ত চোখ চালিয়ে খালি দেখা যায় নোনা ধরা ক্ষয়ে যাওয়া বালি খসা ইটগুলো, যেন ছাল ওঠা ঘায়ের মতন লাল হয়ে আছে। অজগর সাপের মতন শিকড় দিয়ে দেওয়ালকে জড়িয়ে বড় বড় সব গাছ হাওয়ার ছোঁয়ায় শিউড়ে আর্তনাদ করে উঠছে। এক একটা গাছ এত বড় যে তার ডাল বয়ে 8-10 জন মানুষ উঠলেও তার নুয়ে পড়বে না। এ তো বাড়ি নয়, এ যে শহর। পটলবাবুর পূর্বপুরুষরা নিশ্চয়ই খুব ধনী ছিলেন, তাই না? জানি না, তবে এটুকু জানি যে এ বাড়ি পটলবাবুর পূর্বপুরুষের নয়। পটলবাবু এ গায়ে এসে বাসা বেঁধেছেন মোটে 3 বছর। এই পুরো বাড়ি আর জমি তিনি জলের দরে কিনে নিয়েছিলেন। বাড়িখানাকে কিনে এর অবস্থা এমন করে রেখেছেন কেন? এত বড় বাড়ি মেরামত করতে গেলেও কত হাজার টাকার দরকার তা কি বুঝতে পারছেন না? বাড়িখানা একটা মহলই পটলবাবুর পক্ষে যথেষ্ট। সেই অংশটুকু মেরামত করতে গিয়ে পটলবাবু সেইখানেই থাকতেন। কিন্তু এ বাড়ি আগে কার ছিল, আপনি কি তা জানেন? সে খোঁজও আমি নিয়েছি। বাংলাদেশের অনেক বড় জমিদারের পূর্বপুরুষ ডাকাত ছিলেন। প্রায় 300 বছর আগে এমনই এক ডাকাত জমিদার এই বাড়িখানা তৈরি করে গিয়েছিলেন। এরকম সেকেলে বাড়ির ভেতরে অনেক রহস্য থাকে। আমরা খোঁজ নিলে আজও তার কিছু পরিচয় পেতে পারি। বাড়ির সদর দরজা এমন মস্ত যে তার ভেতরে অনায়াসে হাতি ঢুকতে পারে। এতকাল পরেও দরজার লোহার খিল মারা পুরো পাল্লা দুখানা একটুও জীর্ণ হয়ে পড়েনি। পটলবাবু থাকেন কোন অংশে আপনি জানেন তো নিশ্চয়ই? জানি, কিন্তু তার আগে বাড়ির অন্য অন্য মহলগুলো একবার বেরিয়ে এলে আপনার কষ্ট হবে কি? না না, একদম না। আসলে বলতে কি, আমিও সে কথাই ভাবছিলাম, কিন্তু পটলবাবুকে আগে তো সেটা একবার জানানো দরকার। না না, কোনো দরকার নেই। পটলবাবুর মহল একেবারে আলাদা, তার দরজা অন্যদিকে। এই মহলগুলোয় জনপ্রাণী বাস করে না, এগুলো এমনই খোলা পড়ে থাকে, এর মধ্যে যে কেউ ঢুকতে পারে।
কত শেয়াল, কুকুর আর সাপ খোপ যে এর ভেতরে বাসা বেঁধে আছে তা কে বলতে পারে। দেখুন মোহনবাবু, মাটির দিকে একবার চেয়ে দেখুন। আমি কি চোখের মাথা খেয়েছি যে এটা দেখতে না পেরে পোকার মতন এগিয়ে চলেছি? বাবা, ভাগ্যিস আপনি দেখতে পেলেন। বলেই সে আগ্রহ ভরে মাটির উপরে হেঁট হয়ে পড়ল। মাটির উপর দিয়ে বরাবর এগিয়ে চলেছে বাঘের বড় বড় থাবার চিহ্ন। সেই পায়ের দাগ ধরে অগ্রসর হয়ে মোহনলাল ও কুমার গিয়ে দাঁড়ালো একটা শুঁড়ি পাথরের সামনে। সেখানে আবার নতুন ও পুরাতন অসংখ্য পায়ের দাগ। দেখলেই বেশ বোঝা যায় বাঘ মহাশয় সেখানে প্রায়ই বেড়াতে আসেন। পটলবাবুর এই রাজপ্রাসাদে যে এত বাঘের আনাগোনা, গাঁয়ের লোক তো কেউ খবর রাখে না। চিড়িয়াখানার বাঘদের ঘরে যেরকম দুর্গন্ধ হয়, শুঁড়ি পাথরের গাঢ় অন্ধকারের ভিতর থেকে ঠিক সেই রকমই একটা বিশ্রী মোটকা গন্ধ বাইরে আসছে। তারা সেই শুঁড়ি পথে ঢুকল। কয়েক পা এগিয়েই কুমার দেখলে গলির মুখ দিয়ে বাইরের একটুখানি যে আলোর আভা আসছিল তাও অদৃশ্য হয়ে গেছে। এখন খালি অন্ধকার আর অন্ধকার। সে নিবিড় অন্ধকারের প্রাচীর ঠেলে কোনো মানুষের চোখই কোনো দিকে অগ্রসর হতে পারে না। মোহনলালের হাতে হঠাৎ একটা ছোট্ট ইলেকট্রিক লণ্ঠনের উজ্জ্বল আলো জ্বলে উঠল। কুমার বুঝলে মোহনলাল রীতিমতন প্রস্তুত হয়ে এসেছে। কুমারবাবু, আপনার কাছে কোন অস্ত্র টস্ত্র আছে? না। আপনি দেখছি আমার চেয়েও সাহসী। নিরস্ত্র হয়ে এই ভীষণ স্থানে ঢুকতে ভয় পেল না? আপনিও তো এখানে ঢুকেছেন, আপনিও তো বড় কম সাহসী নন দেখছি। কিন্তু আমার কাছে এই রিভলভার আছে। এ পথের মাটির ওপর এইমাত্র দেখলুম যে এখানে খালি বাঘের পায়েরই দাগ নয়, মানুষের পায়ের দাগও রয়েছে। একসঙ্গে মানুষ আর পায়ের দাগ বলেন কি? চুপ, আর কোনো কথা নয়। হয়তো কেউ আমাদের কথা কান পেতে শুনছে, একদম চুপ। অত্যন্ত সতর্কভাবে পা টিপে টিপে দুজন এগোতে লাগল। শত্রু দৃষ্টি আকর্ষণের ভয়ে তারা আলো নিভিয়ে দিল। অন্ধকার যেন হাজার হাত বাড়িয়ে ক্রমশ বেশি করে তাদের চেপে ধরছে। বন্ধু বাতাস, দুর্গন্ধ যেন ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে। কি একটা প্রচণ্ড আতঙ্ক যেন তাদের সর্বাঙ্গ আচ্ছন্ন করে দেবার জন্য চেষ্টা করছে। কুমারের মনে হলো সে যেন পৃথিবী ছেড়ে কোনো ভুতুড়ে জগতের ভেতরে প্রবেশ করছে। এ পথ যেন জমালয়ের পথ। প্রেতাত্মা ছাড়া আর কেউ যেন এ পথে কোনোদিনও পথিক হয়নি। এখানে একটা দরজা আছে বোধহয়। বলেই সে আবার এগিয়ে গেল। অন্ধকারে হাত বুলিয়ে কুমারও বুঝলে দরজাই বটে। তার পাল্লা দুটো খোলা। সেও চৌকাঠ পার হলো। তারপর দুদিকে হাত বাড়িয়ে আর দেওয়াল খুঁজে পেল না। সরিপথ তাহলে শেষ হয়েছে, কিন্তু তারা কোথায় এসেছে? এটা ঘর না অন্য কিছু? এখানে দুর্গন্ধের অভাব নেই। উপর পানে চাইলে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না, কিন্তু কুমার অনুভব করলে যে শুঁড়ি পাথরের থমথমে বদ্ধ বাতাস আর এখানে স্তম্ভিত হয়ে নেই। তারা দুজনেই সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সন্দিগ্ধভাবে খানিকক্ষণ কান পেতে রইল এবং অন্ধকারের মধ্যে দেখবার কোনো কিছু খুঁজতে লাগলো। কিন্তু কিছুই দেখা যায় না, কিছু শোনাও যায় না। যেন দেশ শূন্য মৃতের রাজ্য। অনেকক্ষণ অপেক্ষা করবার পর মোহনলাল আবার তার ইলেকট্রিক লণ্ঠনটা জ্বাললে। এটা প্রকাণ্ড একটা হল ঘরের মতন, কিন্তু এটা ঘর নয়, কারণ ঘর বলতে যা বোঝায় এই জায়গাটাকে তা বলা যায় না। এটা একটা প্রকাণ্ড উঠোনের চেয়েও বড় জায়গা, কিন্তু মাথার ওপর রয়েছে ছাদ, মাঝে মাঝে থাম। ছাদের ভার রয়েছে তাদের উপরে। দেখুন কুমারবাবু, দেখুন। কুমার রুদ্ধশ্বাসে আড়ষ্ট নেত্রে দেখলে তাদের কাছ থেকে হাত দশেক তফাতেই পড়ে রয়েছে একটা মরার মাথা, এবং সেই মাথার পাশে মাটির উপরে এলানো রয়েছে স্ত্রীলোকের মাথার একরাশি কালো চুল। ওই মরার মাথার থেকেই ও চুলগুলো খসে পড়েছে। ও মাথাটা নিশ্চয়ই কোনো স্ত্রী লোকের। হ্যাঁ, এখনো ওর মাথাটার আশেপাশে কিছু কিছু চুল লেগে রয়েছে, যার ওই মাথা নিশ্চয়ই সে বেশি দিন আগে মরেনি। অভাগীর মৃত্যু হয়েছে হয়তো কোনো অমাবস্যার রাতেই। কি বলছেন আপনি? কুমারবাবু, অমাবস্যার রাতের রহস্য বোঝবার জন্য আপনার এখানে আসা উচিত হয়নি। আপনি নিজের চোখকে যখন ব্যবহার করতে শেখেননি, তখন এই রহস্যের কিনারা করবার শক্তিও আপনার নেই। আপনি জানেন যে বাঘের কবলে পড়ে এখানে অনেক স্ত্রীলোককে প্রাণ হারাতে হয়েছে।
আমাদের সামনে যে মরার মাথাটা পড়ে রয়েছে ওটা যে কোনো স্ত্রী লোকেরই মাথা সেই বিষয়ে কোনো সন্দেহই নেই। তার উপরে আপনি কি এও দেখতে পাচ্ছেন না যে ওই জায়গাটা নরম মাটির উপরে চারিদিকে রয়েছে বাঘের থাবার দাগ? দুয়ে দুয়ে যোগ করলে কি হয় জানেন তো? 4। ওই মরার মাথাটা হচ্ছে 2 আর বাঘের থাবার দাগ হচ্ছে 2। এই 2 আর 2 যোগ করুন, 4 ছাড়া আর কিছুই হবে না। অমাবস্যার রাতে এখানে বাঘের উপদ্রব না হলে আমরা আজ ওই মরার মাথাটাকে কখনোই এ জায়গায় দেখতে পেতুম না। খানিক তফাতে দেখা গেল একরাশ হাড়ের স্তূপ। মানুষের হাতের হাড়, পায়ের হাড়, বুকের হাড়, মাথার খুলি, কত মানুষের হাড় যে ওখানে জড়ো করা আছে তা কে জানে। দেখলেই বুক ধরাস করে ওঠে। এ যে মরার হাড়ের দেশ। মোহনবাবু, আর নয়, আমি এখানে আর এক মুহূর্তও থাকতে পারছি না। আকাশের আলোর জন্য প্রাণ আমার ছটফট করছে। চলুন, বাইরে চলুন। কুমারবাবু, আমারও মনটা কেমন ছ্যাঁত করছে। মনে হচ্ছে যেন ভগবানের চোখ কখনোই ওই অভিশপ্ত অন্ধকারের ভেতরে সদয় দৃষ্টিপাত করেনি। জ্যান্ত মানুষ যেন কখনো এখানে আসতে সাহসী করেনি। আমিও আপনার মতন বাইরে যেতে পারলেই বাঁচি, কিন্তু তার আগে একবার ওই দিকটা কি আছে দেখতে চাই। আসুন। কুমারের হাত ধরে মোহনলাল আবার সামনের দিকে এগিয়ে গেল। তারপর 30 জমি পার হয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। কুমার আশ্চর্য নেত্রে দেখলে সেখানেও উপরে ছাদ রয়েছে, কিন্তু সামনের দিকে নিচে আর মাটি নেই। থই থই করছে জল আর জল। বাঁ দিকে দেওয়াল এবং সামনের দিকে প্রায় 30-35 ফুট পরে আরও একটা খাড়া দেওয়াল। তারই ভিতরে একটা জলে পরিপূর্ণ দীর্ঘ খাল। ডান দিকে সামনে চলে গিয়েছে, অন্ধকারের ভেতরে কোথায় যে হারিয়ে গিয়েছে তার কোনো পাত্তা পাবার জো নেই। কুমার অবাক হয়ে জলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ পিছন দিক থেকে কেমন একটা অস্ফুট শব্দ হলো। মোহনলাল বিদ্যুতের মতন ফিরে হাতে লণ্ঠনটা সম্মুখে এগিয়ে ধরল এবং তারপরে লণ্ঠনের আলোটা নিভিয়ে দিল। সে কি দৃশ্য! অনেক দূরে সুড়িপথের যে দরজা দিয়ে তারা এখানে এসেছে সেই দরজার ভেতর দিয়ে দলে দলে কারা সব হলঘরের ভিতরে এসে ঢুকল। তাদের অনেকের হাতেই হ্যারিকেন লণ্ঠন, কারুর হাতে বন্দুক এবং কারুর হাতে চকচক করছে বর্ষা বা তরোয়াল। তাদের চেহারা কালো কালো, গা আঁদুর এবং চোখ দিয়ে ঝরছে যেন হিংসার অগ্নিশিখা। কিন্তু মোহনলাল ইলেকট্রিক লণ্ঠন নিভিয়ে ফেলবার আগেই আগন্তুকরা তাদের দেখে ফেলল এবং সঙ্গে সঙ্গে তাদেরও হাতের সমস্ত আলো নিভে গেল। তারপরে বন্দুকের আওয়াজ হল। কুমার ও মোহনলালের আশপাশ দিয়ে 3-4টে বন্দুকের গুলি শোঁ শোঁ করে চলে গেল। কুমারবাবু, লাফিয়ে পড়ুন, লাফিয়ে পড়ুন। কোথায়? এই খালের জলে বাঁচতে চান তো লাফিয়ে পড়ুন। বলেই মোহনলাল লাফ মারল। সঙ্গে সঙ্গে কুমারও দিল মস্ত এক লাফ। ঝপাত ঝপাত করে দুজনেই জলের ভেতরে গিয়ে পড়ল। জলে দেখছি স্রোতের টান, নিশ্চয়ই কোনো নদীর সঙ্গে এর যোগ আছে। সাঁতার দিয়ে স্রোতের টানের সঙ্গে ভেসে চলুন। মোহনলালের মুখের কথা শেষ হতে না হতে হাত কয়েক তফাতে জল তোলপাড় করে প্রকাণ্ড কি একটা ভেসে উঠল। কুমির, কুমির! সামনে দপদপ করে 2 টুকরো আগুন জ্বলছে। সে দুটো কুমিরের চোখ নাকি সাক্ষাৎ মৃত্যুর চোখ। কুমারবাবু, টপ করে ডুব দিন। ডুব সাঁতার দিয়ে যতটা পারেন ভেসে যান, আবার ভেসে উঠে নিঃশ্বাস নিয়ে ডুব দিয়ে অন্যদিকে এগিয়ে যান। এইভাবে একবার করে ভেসে উঠে নিঃশ্বাস দিয়ে আবার ডুব দিয়ে এঁকে বেঁকে এগিয়ে চলুন। মোহনলালের মুখের কথা শেষ হতে না হতে সামনের আগুন চোখ দুটো নিভে গেল। কুমার বুঝলে কুমির শিকার ধরবার জন্য ডুব দিল। সঙ্গে সঙ্গে সেও দিল ডুব। নিঃশ্বাস বন্ধ করে জলের তলা দিয়ে ডান দিকে যতটা পারল সাঁতরে এগিয়ে গেল। তারপর ভেসে উঠে নিঃশ্বাস নিয়ে আবার ডুব দিয়ে ডান দিকে এগিয়ে গেল। এমনই করে বারংবার ভেসে এবং বারংবার ডুবে একে বেঁকে কুমার অনেকক্ষণ সাঁতার দিল। সঙ্গে সঙ্গে সে ভাবতে লাগলো, মোহনলাল বিপদেও কি অটল, কি স্থির বুদ্ধি তার। সামনে ভীষণ কুমির দেখে সে যখন ভয়ে ভেবড়ে পড়েছে, মোহনলালের মাথা তখনও বিপদ থেকে মুক্তি লাভের উপায় চিন্তা করছে। মোহনলাল যে কৌশল তাকে শিখিয়ে দিলে সেটা সেও জানতো, কিন্তু কুমিরের মুখে পড়ে তার কথা স্রেফ ভুলে গিয়েছিল। কুমিররা লক্ষ্য স্থির করে জলের উপরে ভেসে উঠে তারপর ডুব দিয়ে ঠিক লক্ষ্যস্থলে গিয়ে শিকার ধরে,
কিন্তু ইতিমধ্যে যাকে সে ধরবে সে যদি স্থান পরিবর্তন করে তাহলে কুমির তাকে আর ধরতে পারে না। খানিকক্ষণ পরেই কুমার দেখলে যে সামনের দিকে দূরে দিনের ধপধপে আলো দেখা যাচ্ছে। তাহলে ওইটুকু হচ্ছে সুড়ঙ্গ খালের মুখ, কিন্তু পিছনে কালো জল তোলপাড় করে যে নির্দয় মৃত্যু তখনও এগিয়ে আসছে, তার কবল থেকে উদ্ধার পাবার জন্য তাকে তখনই আবার ডুব দিতে হলো। আলো দেখে খুশি হবার বা মোহনলালের খোঁজ নেবার অবসর কুমারের এখন নেই। সুড়ঙ্গ খাল শেষ হল। কুমার বাইরের উজ্জ্বল সূর্যকিরণে এসে দেখলে অদূরেই মোহনলালও নদীর উপরে ভেসে উঠল। কুমার বুঝলে খাল কেটে গায়ের কাজলা নদীর জলই সেই প্রকাণ্ড সুড়ঙ্গের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। নিশ্চয়ই এসব হচ্ছে সেকেলে ডাকাতদের কাণ্ড। পিছনে তাকিয়ে দেখলে সে একগুয়ে কুমিরটাও জলের উপরে জেগে উঠল, মোহনলালের খুব কাছেই। ভারী তো জ্বালালো দেখছি, এ আপদ যে কিছুতেই আমাদের সঙ্গ ছাড়তে চায় না। কুমির ও মোহনলাল আবার জলের তলায় অদৃশ্য হল। এবারে কুমার আর ডুব দিল না, কারণ সে বুঝে নিল কুমিরের লক্ষ্য এখন মোহনলালের দিকে। আবার মোহনলাল খানিকটা তফাতে গিয়ে ভেসে উঠল এবং কুমিরটাও সেখানে ভেসে উঠল ঠিক যেইখানে একটু আগে মোহনলাল ডুব মেরেছিল। আবার শিকার ফসকেছে দেখে কুমিরটা নিষ্ফল আক্রোশে জলের ওপরে ল্যাজ আছড়াতে লাগলো। মানুষ খেতে এসে তাকে এমন বিষম পরিশ্রম বোধহয় আর কখনো করতে হয়নি। না, এই লুকোচুরি খেলার ভালো লাগছে না, দেখি এতেও বেটা ভয় পায় কিনা। বলেই সে কুমিরের চোখ টিপ করে উপরি উপরি 3 বার রিভলভার ছুঁড়ে স্যাত করে জলের তলায় নেমে গেল এবং সঙ্গে সঙ্গে কুমিরটা অদৃশ্য। রিভলভারের গুলিতে কুমির যে মরবে না, কুমার তা জানত। যত বড় জানোয়ারই হোক না কেন, স্বাদ করে কেউ রিভলভারের গুলি হজম করতে চায় না। তাই এবার মোহনলাল ভেসে উঠবার পরেও কুমিরটার লেজের একটুখানি ডগা পর্যন্ত দেখা গেল না। মানুষ খাবার চেষ্টা করলে যে সবসময় আরাম পাওয়া যায় না, কুমিরটা বোধহয় তাও বুঝতে পেরেছে। অন্তত তার একটা চোখ যে কানা হয়ে যায়নি তাই বা কে বলতে পারে। চলুন চলুন কুমারবাবু, আমরা ডাঙায় গিয়ে উঠি। এসেছিলাম পটলবাবুর সঙ্গে দেখা করতে, কিন্তু আপনি কি বলেন কুমারবাবু, এই অবস্থায় আমাদের কি আর কোনো ভদ্রলোকের সঙ্গে দেখা করতে যাওয়া উচিত? বাবা, মোহনবাবু, পটলবাবুর সঙ্গে আর একদিন দেখা করলেই চলবে। আর সত্যি কথা বলতে কি, পটলবাবুর ওপর আমার অত্যন্ত সন্দেহ হচ্ছে। কেন? পটলবাবুর বাড়ির ভেতরে আজ যা দেখলুম, তার সঙ্গে তার যে যোগ নেই, এটা কি বিশ্বাস করা যায় আদেও? না, বিশ্বাস করা যায় না, কিন্তু পটলবাবু তো অনায়াসেই বলতে পারেন যে এই সেকেলে প্রকাণ্ড অট্টালিকার ভাঙা ইটের রাশির ভেতরে কোনো মানুষ ভরসা করে পা বাড়ায় না। তিনি এর বারমহলটাই মেরামত করতে নিয়েছেন, এর ভেতরে তিনি কোনোদিনও ঢোকেননি। সুতরাং এর মধ্যে কি হচ্ছে না হচ্ছে তিনি কেমন করে জানবেন? তিনি বললেই কি আমরা মেনে নেব নাকি? অগত্যা না মেনে উপায় কি? আমাদের প্রমাণ কোথায়? বাড়ির ভাঙা মহলগুলো তো দিনরাতি খোলা পড়ে থাকে। বাইরের যে কোনো লোক যখন খুশি তার ভেতরে ঢুকতে পারে, যেমন আজ আমরা ঢুকেছিলাম। অথচ পটলবাবু কিছুই টের পাননি। ডাকাত বা অন্য কোনো বদমাইশের দল কোনো অজানা গুপ্ত পথ দিয়ে তার মধ্যে ঢুকে কখন কোথায় আস্তানা পাতে, সে কথাও তিনি জানবেন কি করে? ভাঙা বাড়ির ভেতরে যে বাঘের আড্ডা আছে, এটাও তার পক্ষে জানা সম্ভব নয়। আর বুনো বাঘ যদি মানুষ ধরে খায়, সেই জন্যও কেউ পটলবাবুর ঘাড়ে দোষ চাপাতে পারে না। আর এই হচ্ছে আশ্চর্য বুনো বাঘ। পুরো বাড়িতে থাকে, তিথি নক্ষত্রের খবর রাখে, অমাবস্যার রাত না হলে তার খিদে হয় না। গয়না পরা স্ত্রীলোক ছাড়া আর কারুকে সে ধরে না। আবার সঙ্গে করে আনে ডাকাতের দল। প্রতি অমাবস্যার রাতে এখানে এসে যে দেখা দেয়, সে কি সত্যি সত্যি বাঘ নাকি অন্য কিছু? আপনি তো সচক্ষেই বাঘটাকে দেখেছেন, আমিও দেখেছি। এই যে আসল বাঘই বটে তারও প্রমাণ আজ পেয়েছি। পোড়োবাড়ির অন্ধকার গহরে মানুষের হাতের স্তূপ তো দেখলেন, যাদের রক্ত মাংস খেয়ে বাঘের জঠরে সেই অভাগাদেরই হাড়ের রাশি সেখানে পড়ে রয়েছে। এ বাঘ কি মায়া বাঘ নাকি এসব ভুতুড়ে কাণ্ড? গায়ের লোকেরা বলে ওইসব ভুতুরে কাণ্ড, কিন্তু বিংশ শতাব্দীর ইংরেজি আইনের কাছে ভুতুরে কাণ্ড বলে কোনো কাণ্ডই নেই। আমরা একালে সভ্য লোক, ভূত তো কোন ছাড়।
ভগবানকেই আমরা উড়িয়ে দিতে পারলে বেঁচে যাই, কিন্তু যাগ্গে সে কথা। আপনি কি করবেন? থানায় ফিরে যাব। কিন্তু সাবধান, আজ যা দেখেছেন থানার কারুর কাছে তা প্রকাশ করবেন না। অমাবস্যার রাতের রহস্য যদি জানতে চান তাহলে একবার মুখ বন্ধ রাখবেন। পুলিশের কাছে এখন কিচ্ছু জানালেই তারা বোকার মতন গোলমাল করে সব গুলিয়ে দেবে। আজ যা দেখলুম তাতে মনে হয় আপনি চুপ থাকলে আসছে অমাবস্যাতেই সব রহস্যের কিনারা হয়ে যাবে। আজ আর এর বেশি কিছু বলবো না, নমস্কার। কুমার চিন্তিত মুখে থানার দিকে এগিয়ে চলল। বাসার কাছ বরাবর এসেই সে দেখল চন্দ্রবাবু একদল পাহারাওয়ালা নিয়ে থানার ভিতর থেকে বেরিয়ে আসছেন। এই যে কুমার, তোমার জন্য আমার বড় ভাবনা হয়েছিল। কেন চন্দ্রবাবু? আরে কেন আবার কি, আমি শুনলাম তুমি আর মোহনলাল নাকি নদীতে কুমিরের মুখে পড়েছ। এখন তোমাকে দেখে আমার সকল ভাবনা দূর হলো। যাক বাবা, তাহলে তুমি বেঁচে গিয়েছো। এ যাত্রার তাৎপর্য কি চন্দ্রবাবু? অনেক যাত্রায় এমনি আমি বেঁচে গিয়েছি, তবে একদিনের যাত্রায় মরণকে যে আর ফাঁকি দিতে পারবো না সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, কুমিরটা কি মোহনলালের রিভলভারের গুলি খেয়েই পালিয়ে গেছে? গাঁয়ের চারিদিকেই আমার গুপ্তচর আছে, এ কথা তো তুমি জানো, কিন্তু মোহনলাল কোথায়? আচ্ছা যাই হোক, তুমি এক কাজ করো, থানায় গিয়ে ভিজে কাপড় চোপড়গুলো বদলে ফেলো দেখি। ততক্ষণে আমি একবার মোহনলালের বাড়িটা ঘুরে আসি। কেন? সেখানে আবার কি দরকার? আমি মোহনলালকে গ্রেপ্তার করতে যাচ্ছি। থানার ভিতরে গিয়ে এখন ভিজে জামা কাপড় ছেড়ে কুমারের কিঞ্চিত বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু চন্দ্রবাবুর কথা শুনে কুমারের বিশ্রামের কথা একেবারে ভুলে গেল। মোহনলাল বাবু, আপনি করছেনটা কি? আপনি তাকে গ্রেপ্তার করবেন কেন? আহা, তুমি তো জানো কুমার, মোহনলালের উপরে গোড়া থেকেই আমার সন্দেহ আছে। কে সে? কোথাকার লোক? এত বেড়াবার জায়গা থাকতে মানুষপুরেই বা তার বেড়াতে আসবার শখ হলো কেন? এসব কিছুই আন্দাজ করবার উপায় তো নেই। তার সবই যেন রহস্যময়। আমার গুপ্তচর দেখেছে সে প্রায় নিষিদ্ধ রাতে বাসা থেকে বেরিয়ে জঙ্গলের ভেতর ঢুকে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। ভেবে দেখো, মানুষপুরে সন্ধ্যা হলেই সবাই যখন দরজায় খিল এঁটে ভয়ে কাঁপতে থাকে, মোহনলাল তখন সুন্দরবনের ঝোপে ঝোপে ঘুরে বেড়ায়। তাই তো পটলবাবু সন্দেহ করেন যে মোহনলাল হচ্ছে ভুলু ডাকাতেরই দলের লোক। কিন্তু এসব তো খালি সন্দেহের কথা। মোহনলাল বাবুকে গ্রেপ্তার করতে পারেন এমন কোনো প্রমাণ তো আপনি পাননি এখনো। এতদিন তা পায়নি বলেই মোহনলাল যে সাংঘাতিক লোক, এবার সে প্রমাণ আমি পেয়েছি। প্রমাণ? কি প্রমাণ? আমার গুপ্তচর এসে কিছুদিন আগে খবর দিয়েছিল যে মোহনলালকে সে একটা রিভলভার সাফ করতে দেখেছে। জানোই তো, রিভলভার ব্যবহার করলে লাইসেন্স নিতে হয়। আমি কলকাতায় তার করে জেনেছি যে মোহনলালের নামে কোনো রিভলভারের লাইসেন্স নেই। এ একটা কত বড় অপরাধ তা তুমি বুঝতে পারছো কুমার? লাইসেন্স নেই, মোহনলাল তবুও রিভলভার ব্যবহার করছে। বিপ্লববাদী কি ডাকাত ছাড়া এমন কাজ আর কেউ করতে পারে বলো? আপাতত এই অপরাধেই আমি মোহনলালকে গ্রেপ্তার করতে যাচ্ছি। কুমার অবাক হয়ে ভাবতে লাগলো, তবে কি মোহনলাল সত্যিই দোষী? সে কি ডাকাত? মানুষ খুন করাই কি তার ব্যবসা? কিন্তু তাহলে অমাবস্যার রাতের রহস্য আবিষ্কার করবার জন্য তার এত বেশি আগ্রহ কেন? আর মোহনলাল যদি ডাকাতদেরই কেউ হয়, তবে পটলবাবু ভাঙা বাড়ির ভেতরে গিয়ে ডাকাতদের দেখে ভয়ে পালিয়ে এলো কেন? এসব কি ছলনা? তার চোখে ধুলো দেওয়ার চেষ্টা? এসব কথা ভাবতে ভাবতে চন্দ্রবাবু ও পাহারাওয়ালাদের সঙ্গে সঙ্গে কুমার এগিয়ে চলল। একটু পরেই ওরা মোহনলালের বাসার সম্মুখে গিয়ে পড়ল। খানিকটা খোলা জমি, মাঝখানে একটা ছোট তেতলা বাড়ি। ডান পাশে মস্ত একটা বাঁশঝাড় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে বাতাসের দোল খাচ্ছে, এবং বাম পাশ দিয়ে বর্ষায় কাজলা নদীর ঘোলা জল নাচতে নাচতে ছুটে যাচ্ছে। চন্দ্রবাবু ও কুমার বাড়ির সদর দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজার ভিতর থেকে বন্ধ। বাড়ির পিছনে একটা খিড়কি দরজা আছে, তোমরা সেই দরজায় গিয়ে পাহারা দাও। পাহারাওয়ালারা তার হুকুম তামিল করতে ছুটল। চন্দ্রবাবু দরজার কড়া নাড়তে লাগলেন, কিন্তু কোনো সাড়াই পাওয়া গেল না। মোহনলাল বাবু, ও মোহনলাল বাবু, মোহনলাল বাবু, এ ভালো হচ্ছে না কিন্তু। এইবার আমরা দরজাটা ভেঙে ফেলবো। এতক্ষণে দরজা খুলে গেল। মস্ত বড় এক মুখ মাকা দাড়ি গোপ নিয়ে একটা ছোটখাটো চাকর দরজার ওপাশে এসে দাঁড়ালো। কাকে খোঁজা হচ্ছে? মোহনলাল বাবু কোথায়? বাবু তেতলার ছাদের উপরে আছেন। তাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে চারজন পাহারাওয়ালার সঙ্গে চন্দ্রবাবু রেগে বাড়ির ভিতরে গিয়ে ঢুকলেন। কুমারও পিছনে পিছনে গেল। সামনেই সিঁড়ি। সিঁড়ি দিয়ে সকলে দ্রুত পদে একেবারে তেতলার ছাদে গিয়ে উঠল।
তেতলার ছাদের ওপাশে একটা চিলে ছাদ। মোহনলাল পরম নিশ্চিন্ত মুখে সেই ছাদের ধারে পা ঝুলিয়ে বসে আছে। চেঁচিয়ে চেঁচিয়ে আমার গলাটা ভেঙে গেল, তবু মশাইয়ে সাড়া পাওয়া যাচ্ছিল না কেন? আমি যে গান গাইছিল, গান গাইতে গাইতে সারা দেব কেমন করে? আবার ঠাট্টা হচ্ছে? এখন লক্ষ্মী ছেলের মতো সুরসুর করে ওখান থেকে নেমে এসো দেখি, তারপর দেখা যাবে কেমন গান গাইতে পারো। নেমে এসো। আমাকে তো আদর করে নিচে নামতে বলছেন কেন চন্দ্রবাবু? তোমাকে দিল্লির লাড্ডু খাওয়াবো কিনা তাই এত সাদাসাদি করছি। লাড্ডু যদি এনে থাকো, গিয়ে দাদা দিল্লি ঢেকে ঢুকে রেখো যেন খায় না কো বিল্লি। কি বা তার তুলল, শুনে মন বলল, খেলে যে বলো না কো কেন সব গিল্লি। আবার আমার সঙ্গে মস্করা? দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজাটা। মজা দেখাবেন? দেখান না চন্দ্রবাবু, আমি মজা দেখতে ভারী ভালোবাসি। হ্যাঁ, দু হাতে যখন লোহার বালা পড়বে মজাটা তখন ভালো করেই টের পাবে বাচাদন। লোহার বালা? সে কি, আপনাদের দেশে সোনার বালা কেউ পরে না? ফের ঠাট্টা? তবে রে পাজি, তবে রে ডাকু, চৌকিদার যাও চিলের ছাদে উঠে ওই বদমাইশটাকে কান ধরে টেনে নামিয়ে নিয়ে এসো। পাহারাওয়ালা অগ্রসর হলো, কিন্তু মোহনলাল একটুও দমল না। হো হো করে হেসে উঠে ডান হাতখানা হঠাৎ মাথার উপর তুলে সে বললে, আমার ডান হাতে কি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন তো? মোহনলালের ডান হাতে কালো রঙের গোলাকার কি একটা জিনিস রয়েছে বটে। কি ওটা? বোমা। শুনেই পাহারাওয়ালারা তাড়াতাড়ি পিছিয়ে এলো। আমার দিকে কেউ এক পা এগিয়ে এলেই আমি এ বোমা ছুড়ব, সঙ্গে সঙ্গে বাড়িখানা উড়ে যাবে। কিন্তু তাহলে তো তুমিও বাঁচবে না। না, আমিও বাঁচবো না, আপনাদেরও বাঁচতে দেব না। মোহনলাল, আমাকে ভয় দেখিয়ে তুমি পালাতে পারবে না। কর্তব্যের জন্য যদি আমাকে মরতেও হয় তাহলে আমি মরতেও রাজি আছি। তবে মর। এই নে। বলেই হাতের সেই বোমাটা সে সজোরে চন্দ্রবাবুর দিকে নিক্ষেপ করল। পর মুহূর্তেই কুমারের মনে হলো চোখের সামনে সারা পৃথিবীর আলো দপ করে নিভে গেল, এবং ভয়ঙ্কর একটা শব্দের সঙ্গে সঙ্গে রাশিকৃত ভাঙা ইট, কাঠ, ধুলো, বালি ও রাবিশের ফোয়ারার মধ্যে তার দেহটা হাড় গোড় ভাঙা দয়ের মতো আকাশের দিকে ছিটকে উড়ে গেল। এবং তারপরে বিস্ময়ের আতঙ্কের প্রথম ধাক্কাটা সামলে দেখলে, না, তারা আকাশে উড়ে যায়নি, পৃথিবীতেই বিরাজ করছে, এবং চোখের সম্মুখে ছাদের উপর একটা কালো রাবারের বল লাফিয়ে লাফিয়ে খেলা করছে। দুই হাতে মুখ চেপে চন্দ্রবাবু ছাদের উপরে হাঁটু ঘেরে বসেছেন, এবং চারজন পাহারাওয়ালা চারিদিকে চিৎপাত বা উপুর হয়ে পড়ে গড়াগড়ি দিচ্ছে। বারবার বিপদে পড়ে কুমারের আত্মসংবরণ করবার ক্ষমতা বেড়ে গিয়েছিল, তাই সকলের আগে সেই বুঝতে পারল যে মোহনলাল যেটা ছুঁড়েছিল সেটা বোমা টোমা কিছু নয়, একটা তুচ্ছ রাবারের বল মাত্র। চন্দ্রবাবু, ও চন্দ্রবাবু, চোখ খুলে দেখুন, আমরা কেউ এখানে সশরীরে স্বর্গে যাইনি, আপনি চোখ খুলুন। হ্যাঁ, আমরা আমরা বেঁচে আছি? হ্যাঁ, আমরা মরিনি। বলো কি, বোমাটা তাহলে ফাটেনি? দুর্গা দুর্গা, মস্ত একটা ফাঁড়া কেটে গেল। না, বোমা ফাটেনি, ওই যে আপনার পায়ের তলাতেই বোমাটা পড়ে রয়েছে। বলো কি হে? এই চৌকিদার, এই চৌকিদার, এই বোমাটা শিগগির এখান থেকে সরিয়ে ফেল, শিগগিরই, নইলে এখনো হয়তো ওটা ফাটতে পারে। ঠান্ডা হন চন্দ্রবাবু, ঠান্ডা হন, বোমা ছোড়েনি, ওটা একটা রবারের বল ছাড়া আর কিছুই নয়। কি? আবার আমার সঙ্গে ঠাট্টা? তবে রে রাস্কেল। এ কি, মোহনলাল? মোহনলাল কোথায় গেল? কুমার সচমকে চিলের ছাদের দিকে তাকিয়ে দেখলে, সত্যিই তো সেখান থেকে মোহনলালের মূর্তি যেন ভোজবাজির মতন অদৃশ্য হয়েছে। কোথায় গেল মোহনলাল? কোন দিক দিয়ে সে পালালো? এখান থেকে পালাবার কোনো পথও তো নেই দেখছি। তবে কি সে মরিয়া হয়ে চারতলার ছাদ দিয়ে নিচে লাফ মারলে? বলেই ছুটে ছাদের ধারে গিয়ে নিম্ন দিকে দৃষ্টিপাত করলে, কিন্তু সেখানেও মোহনলালের চিহ্ন মাত্র নেই। একটা বাজে আর বিশ্রী ঠাট্টা করে লোকটা কিনা আমাদের সকলের চোখে ধুলো দিয়ে পালালো। উহ, কি ভয়ানক লোক রে বাবা! এরপরেও আমার চাকরি আর কি করে বজায় থাকে বলো? কিন্তু কুমার এত সহজে বোঝ মানবার ছেলে নয়। সে কিছু না বলে বরাবর নেমে গেল একতলায়, তারপর বাড়ির বাইরে ঠিক চিলের ছাদের নিচে গিয়ে দাঁড়ালো। সেখানে যা দেখল তা হচ্ছে এই, ঠিক চিলের ছাদের নিচেই মাটির উপরে প্রায় 2 গাড়ি বালি পাহাড় হয়ে আছে, এবং সেই বালির স্তূপের মধ্যে একটা বড় গর্ত, অনেক উঁচু থেকে যেন একটা ভারী জিনিস সেখানে এসে পড়েছে। মোহনলাল তাহলে ছাদের ওপর থেকে এই নরম বালির গাদায় লাফিয়ে পড়ে অনায়াসেই চম্পট দিয়েছে।
কুমার তখনই চন্দ্রবাবুকে ডেকে এনে ব্যাপারটা দেখাল। দেখে শুনে চন্দ্রবাবু তো একেবারে অবাক। সাবাস বুদ্ধি! মোহনলাল যে দেখছি পালাবার পথ আগে থাকতেই ঠিক করে রেখেছিল। কুমার, আমি হলফ করে বলতে পারি এই মোহনলাল বড় সহজ লোক নয়। এ এখানে বেড়াতেও আসেনি। এ ভুলু ডাকাতের চরও নয়, এ হচ্ছে নিজেই ভুলু ডাকাত। থানায় ফিরে আবার নতুন এক বিস্ময়। কুমার নিজের ঘরে ঢুকেই দেখলে মেঝের উপরে একখানা খাম পড়ে আছে, যেন জানলা গলিয়ে কেউ সেখানা ঘরের ভিতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। কুমার বাবু, আসছে অমাবস্যার রাতে আপনি পটলবাবুর ভাঙা বাড়ির সুড়িপথের কাছাকাছি ঝোপঝাপের কোথাও লুকিয়ে থাকবেন। সঙ্গে বন্দুক, রিভলভার আর টর্চ লাইট নিয়ে যেতে ভুলবেন না। আসছে অমাবস্যার রাতেই রহস্যের কিনারা হয়ে যাবে। ইতি বন্ধু। এই চিঠির কথা ঘুণাক্ষরেও চন্দ্রবাবুর কাছে প্রকাশ করবেন না কিন্তু। কুমার চিঠি পড়ে নিজের মনেই বললে, কে চিঠি লিখেছে? বন্ধু? এখানে কে আবার বন্ধু? মোহনলাল? সে তো পলাতক। তবে কি বনের ভিতরে, গর্তের ভিতর থেকে যে উদ্ধার করেছিল, এ কি সেই ব্যক্তি? কে সে? কুমারের ভাবনায় বাধা পড়ল। আচম্ভিতে ঝড়ের মতন চন্দ্রবাবু ঘরের ভিতরে প্রবেশ করলেন। তাঁরও হাতে একখানা চিঠি। কুমার, এই দেখো দেখি এ কি ব্যাপার! আমার শোবার ঘরের ভিতরে বাইরে থেকে কে যেন একখানা চিঠি ছুঁড়ে ফেলে দিয়েছে। চিঠিখানা নিয়ে কুমার বুঝলে একই লোক তাকে আর চন্দ্রবাবুকে চিঠি লিখেছেন। এই পত্রখানায় লেখা ছিল, চন্দ্রবাবু, আসছে অমাবস্যার রাতে পটলবাবুর ভাঙা বাড়ির পিছনে কাচলা নদীর জল যেখানে সুড়ঙ্গ খালের মধ্যে গিয়ে ঢুকে পড়েছে, ঠিক সেইখানেই অনেক লোকজন আর অস্ত্রশস্ত্র নিয়ে লুকিয়ে থাকবেন। সেই রাতে আপনি ভুলু ডাকাতের দলকে গ্রেপ্তার করতে পারবেন। ইতি বন্ধু। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। অমাবস্যা সেই ভয়ানক রাত আবার এসেছে, কিন্তু 12টা বাজতে এখনো অনেক দেরি। কুমার নিজের ঘরের জানলার ফাঁক দিয়ে দেখলে চন্দ্রবাবু ধরা ছুড়ো পরে প্রস্তুত হচ্ছেন। সেই অজানা বন্ধুর কথা মতো চন্দ্রবাবু যে আজ পটলবাবুর ভাঙা বাড়ির পেছনে কাজলা নদী সুড়ঙ্গ খালের মুখ দিয়ে সদলপলে পাহারা দিতে ভুলবেন না, কুমার তা বেশ জানত। এবং এটাও সে জানত যে যাবার আগে তারও ডাক পড়বে। চন্দ্রবাবু তাকেও তার সঙ্গে যেতে বলবেন। কিন্তু সেই অজানা বন্ধু তাকে ভাঙা বাড়ির ভিতরে সুঁড়ি পথের কাছাকাছি কোনো ঝোপঝাপে লুকিয়ে থাকতে বলেছে। চন্দ্রবাবুর কাছে আবার এ কথা প্রকাশ করতে বারণও আছে, তাই কুমার তাকে কোনো কথাই জানায়নি। কাজেই পাছে চন্দ্রবাবু তাকে সঙ্গে যাবার জন্য ডাকেন, সেই ভয়ে কুমার চুপি চুপি থানা থেকে আগে থেকেই বেরিয়ে পড়ে পটলবাবুর বাড়ির দিকে রওনা হল। কিন্তু এই অজানা বন্ধুই বা কে, আর চন্দ্রবাবুর কাছে এত লুকোচুরির কারণই বা কি? অনেক মাথা ঘামিয়েও কুমার সেটা আন্দাজ করতে পারেনি। আজও সেই কথাই ভাবতে ভাবতে কুমার অন্ধকারের ভিতর দিয়ে পথ চলতে লাগলো। অন্ধকারকে আরো ঘন করে তুলে ওই তো পটলবাবু প্রকাণ্ড ভগ্ন অট্টালিকার সামনেই দাঁড়িয়ে আছেন। তবে দেওয়ালকে শক্ত শিকড় দিয়ে জড়িয়ে ধরে সেসব বড় বড় অশ্বত্থ বট মাথা খাড়া করে আছে। প্রবল বাতাসে নিজেরা দুলছে। অন্ধকারের রাজ্যের ভিতর থেকে যেন কুমারের মনে হলো সজাগ ভুতুরে পাহারাওয়ালারা কথা কইছে। আন্দাজে আন্দাজে সে সেই মস্ত বড় ভাঙা শিং দরজার তলায় গিয়ে দাঁড়ালো। কিন্তু অন্ধকারে আর তো এগোনো চলে না। কুমার কান পেতে খুব তীক্ষ্ণ চোখে চারিদিকে তাকিয়ে দেখলে কিন্তু দেখা যায় না কিছুই, এবং গাছপালায় মর্মর শব্দ ছাড়া আর কিছু শোনাও যায় না। সে তখন টর্চ লাইটটা টিপে মাঝে মাঝে আলো জেলে জেলে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলো। আবার সেই সব বিভীষিকা, মাথার উপরে উড়ন্ত প্রেতাত্মার মতন ঝটপট করে বাদুড়ের দল যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। দুটো গোখরো সাপ ফনা তুলে ফোঁস করে উঠেই টর্চ লাইটের তীব্র আলোয় ভয় পেয়ে বিদ্যুতের মতন এঁকে বেঁকে পালিয়ে গেল। চক মিলানো ঘরগুলো ও দালানের আনাচ কানাচ থেকে যেন কাঁদের হিংসুক ক্ষুদিত জল জলে চোখ দেখা যায়। দিনের বেলাতেই যে নির্জন বিপদপূর্ণ বাড়ির ভীষণতা মনকে একেবারে কাবু করে দেয়, অমাবস্যার কালো রাতে সে বাড়ি যে আরও কত ভয়ানক উঠতে পারে, কুমারের আজ সেটা বুঝতে বাকি রইল না। তবু সেদিন মোহনলাল সঙ্গে ছিল, আর আজ সে একা। কুমারের প্রাণ খুব কঠিন, তাই এখনও সে অটল পদে এগিয়ে যাচ্ছে।
অন্য কেউ হলে এতক্ষণে হয়তো অজ্ঞান হয়ে পড়ত। কুমার ভয় পেল না বটে, কিন্তু তারও বারবার মনে হতে লাগলো এই প্রকাণ্ড পোড়ো বাড়িটা হানা বাড়ি না হয়ে যায় না, এ হচ্ছে নিষ্ঠুর ডাকাত জমিদারদের বাড়ি। কত মানুষ এখানে যন্ত্রণায় ছটফট করতে করতে অপঘাতে মারা পড়েছে কে তা বলতে পারে। নিশ্চয়ই তাদেরই আত্মার গতি হয়নি, নিশ্চয়ই তারা নিঃশব্দে কেঁদে কেঁদে বাতাসে বাতাসে দীর্ঘশ্বাস ফেলে ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে উকি মেরে তাকে দেখছে। আচম্বিতে কুমার সচমকে শুনলে ঠিক তার পিছনে কার পায়ের শব্দ। সে থমকে দাঁড়িয়ে পড়ল। কান পেতে শুনলে শব্দ টব্দ কিছুই নেই, তারই শুনবার ভুল। এই ভেবে কুমার আবার এগোল। আবার সেই পায়ের শব্দ। আবার সে দাঁড়িয়ে পড়ল, সঙ্গে সঙ্গে পায়ের শব্দও থেমে গেল। না, তার শুনবার ভুল নয়, কেউ তার পিছু নিয়েছে। কিন্তু কে? ভূত না মানুষ না হিংস্র জন্তু? সন্তর্পণে কুমার অগ্রসর হল। অমনি সেই পায়ের শব্দও জেগে উঠল। হঠাৎ কুমার তীর বেগে ফিরে দাঁড়ালো। তার এক হাতে জ্বলন্ত টর্চ লাইট আর আরেক হাতে রিভলভার। কাউকে দেখা গেল না বটে, কিন্তু উঠোনের ওপাশে একটা মস্ত ঝোপ দুলছে। কেউ কি ওখানে লুকিয়ে আছে? যদি সে তাকে দেখে থাকে তাহলে তারও আর আত্মগোপন করা বৃথা। অত্যন্ত সাবধানে রিভলভারের ঘোড়ার উপরে আঙুল রেখে টর্চের পূর্ণ আলো ঝোপের উপরে ফেলে কুমার পায়ে পায়ে সেই দিকে ফিরে গেল। যদি কেউ এখানে থাকো তাহলে বেরিয়ে এসো, নইলে আমি এই গুলি করলুম। কোনো সাড়া নেই। ভালো করে সে তখন ঝোপটা নেড়ে চেড়ে দেখলে, কিন্তু কিছুই আবিষ্কার করতে পারলে না। কেবল খানিক তফাতে আর একটা ঝোপ থেকে একটা শেয়াল বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালো। হয়তো ওই শেয়ালের পায়ের শব্দেই সে ভয় পেয়েছে। এই ভেবে কুমার আবার অগ্রসর হল। দুপা যায়, থামে আর শোনে, কিন্তু পায়ের শব্দ আর শোনা যায় না। ওই তো সেই সুরিপথ। সে আর মোহনলাল সেদিন ওরই মধ্যে ঢুকে বিপদে পড়েছিল। আজ ওইখানেই তার অপেক্ষা করবার কথা। ঝোপঝাপ এখানে সর্বত্র। সুরিপথের একপাশে এমন একটা ঝোপ বেছে নিয়ে কুমার গা ঢাকা দিয়ে বসল, যাতে তার পিছনের দিকে থাকে বাড়ির দেওয়াল। অন্তত পিছনের দিক থেকে কোনো গুপ্ত শত্রু আক্রমণের ভয় আর রইল না। কিন্তু ঝোপের ভেতরে গিয়ে বসার সঙ্গে সঙ্গেই কুমার অবাক হয়ে শুনলে খুব কাছেই অন্তরালে বসে কে যেন সকৌতুকে প্রবল হাসির ধাক্কা সামলাবার চেষ্টা করছে। কিন্তু সে যেই হোক, কুমারের আর খোঁজাখুঁজি করবার আগ্রহ হল না। সে কেবল বাঁধন খুলে পিঠের বন্দুক হাতে নিল। তখন তার পিছনে রইল দেওয়াল আর হাতে রইল বন্দুক, আর সামনের দিকে জেগে রইল তার সাবধানী দুই চক্ষু। তখন কোনো শত্রুরই তোয়াক্কা সে রাখে না, জন্তু, মানুষ ও অমানুষ। অমন অনেক শত্রুকেই সে জীবনে দেখেছে। শত্রুর ভয়ে তার বুক কোনোদিনও কাঁপেনি, আজও কাঁপবে না। কিন্তু শত্রু তবু এলো, একলা নয়, চুপি চুপি নয়, দলে দলে, ভীম বিক্রমে কোলাহল করতে করতে। অমন উঁচু দেওয়াল তার পৃষ্ঠ রক্ষা করতে পারল না, এবং তার গুলি ভরা বন্দুক রিভলভারও তাদের পিছনে হটাতে পারল না। তাদের কাছে কুমারকে আজ কাপুরুষের মতন পরাজয় স্বীকার করতেই হলো। হয়তো আজ তাকে পালিয়ে প্রাণ বাঁচাতে হবে। কুমার ভ্রমে সন্দেহ করেনি। ঝোপঝাপের ভেতরে এমন অসংখ্য শত্রু এতক্ষণ তাঁরই অপেক্ষায় লুকিয়েছিল। তারা হচ্ছে উঁশ মশা। আচম্বিতে চারিদিকে কেমন যেন অস্বাভাবিকভাবে আচ্ছন্ন হয়ে গেল। কুমার হাতের রেডিয়াম ঘড়িটার দিকে তাকিয়ে দেখল রাত 12টা বাজতে মোটে 1.5 মিনিট দেরি আছে। কি একটা আসন্ন আতঙ্কের সম্ভাবনায় স্তম্ভিত অন্ধকার যেন আরো কালো হয়ে উঠল। অন্ধরাত্রির বুক পর্যন্ত যেন ভয়ে ঢিপ ঢিপ করতে লাগলো। পেঁচা, বাদুর ও চামচিকিদের মিলিত আর্তনাদে চারিদিকে স্তব্ধতা যেন ছিঁড়ে ফালা ফালা হয়ে গেল। পোড়োবাড়ির অলিগলিতে এতক্ষণ যারা নিশ্চিন্ত হয়ে লুকিয়েছিল, সেই সব অজানা নানা পশুর দল পর্যন্ত কি এক দুরন্ত বিভীষিকা দেখে প্রাণ ভয়ে বেগে ছুটে পালিয়ে যেতে শুরু করল। এখন স্থান যেন মানুষ তো দূরের কথা, বন্য পশুর পক্ষেও নিরাপদ নয়। কুমার হাজার হাজার মশার কামড় পর্যন্ত ভুলে গেল। তার বাঁ হাত ধরে আছে বন্দুকটা এবং ডান হাত স্থির হয়ে আছে বন্দুকের ঘোড়ার উপরে। হঠাৎ ও কি,
অন্ধকারের বক্ষ ভেদ করে একটা আঁধারে লণ্ঠন হাতে নিয়ে আচম্বিতে এক মানুষ মূর্তি আবির্ভূত হলো এবং এত তাড়াতাড়ি স্যাত করে সে দৌড়ে সে ভীষণ সুড়িপথের ভেতরে মিলিয়ে গেল যে কুমার তার মুখ পর্যন্ত দেখবার সময় পেল না। তাকে মানুষের মতন দেখতে বটে, কিন্তু সত্যিই কি সে মানুষ? চারিদিকে জীবজন্তুর ছুটোছুটি, পেঁচা বাদুড় চামচিকিদের চেঁচামেচি অকস্মাৎ থেমে গেল এবং পর মুহূর্তেই অদ্ভুত এক নিস্তব্ধতার মধ্যে পুরো বাড়ির অস্তিত্ব পর্যন্ত যেন বিলুপ্ত হয়ে গেল। এবং তারপরেই সেই অপার্থিব স্তব্ধতা ছুটিয়ে দিল বাঘের ভৈরব গর্জন। একবার, দুইবার, তিনবার সেই গর্জন জেগে উঠে পৃথিবীর মাটি থরথরিয়ে কাঁপিয়ে আকাশ বাতাসকে থমথমে করে দিল। তারপর সব আবার চুপচাপ। কয়েক মুহূর্ত কাটল। তারপর কুমারের চোখ দেখলে সরিপথের সামনে কি একটা ভয়ঙ্কর ছায়া তার দৃষ্টি রোধ করে দাঁড়ালো। ওই বাঘ, গুলি কর, গুলি কর। কে যে কথা বললে কুমারের তার দেখবার অবকাশ রইল। তাড়াতাড়ি সে বন্দুকের ঘোড়া টিপল এবং সঙ্গে সঙ্গে তার পিছন থেকে কি বন্দুক ছোড়া। পর মুহূর্তেই প্রচণ্ড আর্তনাদের পর আর্তনাদে চতুর্দিক পরিপূর্ণ হয়ে গেল এবং এও বেশ বোঝা গেল যে খুব ভারী একটা দেহ মাটির উপরে পড়ে ছটফট করছে। অল্পক্ষণ পরে সব শান্ত হয়ে গেল। শান্তি। অমাবস্যার রাতে আর এখানে বাঘ আসবে না। কুমার এক লাফে উঠে গিয়ে দাঁড়িয়ে টর্চটা জেলে ফেলল। পিছনে দাঁড়িয়ে বন্দুক হাতে করে মোহনলাল। আপনি? হ্যাঁ, আমি। খানিক আগে আমাকেই আপনি ঝোপে ঝোপে খুঁজে বেড়াচ্ছিলেন। তাহলে আমাকে আর চন্দ্রবাবুকে চিঠি লিখেছিলেন আপনি? হ্যাঁ, কিন্তু সে কথা এখন থাক। আগে দেখা যাক বাঘটা মরেছে কিনা। কুমার টর্চের আলো সুড়িপথের দিকে ফেলে ধীরে ধীরে এগিয়ে গেল। তারপরেই অত্যন্ত আশ্চর্য স্বরে সে বলে উঠল, কি সর্বনাশ! ওখানে বাঘটা কোথায় গেল? এই যে একটা মানুষের দেহ পড়ে রয়েছে। হ্যাঁ, এই হচ্ছে ভুলু ডাকাতের দেহ। এর মুখের দিকে তাকিয়ে দেখুন। যা দেখা গেল তাও কি সম্ভব? কুমারের মনে হলো সে যেন কি একটা বিষম দুঃস্বপ্ন দেখেছে। মাটির উপরে দাঁত মুখ খিচিয়ে গড়াগড়ি দিচ্ছে পটলবাবুর মৃতদেহ। হ্যাঁ, এ তো বাঘ নয়, ভুলু ডাকাতও নয়, এ যে পটল বাবু। হ্যাঁ, পটল বাবু। কিন্তু তার মুখের কথা মুখেই রইল। হঠাৎ দূর থেকে ঘন ঘন অনেকগুলো বন্দুকের গর্জন শোনা গেল। ভুলু ডাকাতের দলের সঙ্গে পুলিশের যুদ্ধ হচ্ছে, শিগগিরই আমার সঙ্গে আসুন। বলেই কুমারকে হাত ধরে টেনে নিয়ে মোহনলাল দ্রুত পদে ছুটতে আরম্ভ করল। কুমারের হাত ধরে মোহনলাল ছুটতে ছুটতে একটা চৌমাথায় এসে পড়ল। বাঁ হাতি পথটা গেছে কাজলা নদীর দিকে, যেখানে সুড়ঙ্গ খালের সামনে ভুলু ডাকাতের দলের সঙ্গে পুলিশের লড়াই বেঁধেছে। মোহনলাল সে পথও ছাড়িয়ে গিয়ে চলল। এ কি মোহনলাল বাবু, আমরা নদীর দিকে যাব যে? না। না মানে? তাহলে আমরা কোথায় যাচ্ছি? আমার বাসায়। সেখানে কেন? দরকার আছে বলেই সেখানে যাচ্ছি। কুমারবাবু, এখন কোথাও কোনো কথা কইবেন না। চুপ চুপ করে আমার সঙ্গে আসুন। বাসার দরজায় এসে ধাক্কা মেরে মোহনলাল বলল, ওরে, আমি এসেছি, শিগগিরই দরজা খোল। দরজা খুলে গেল এবং ফাঁক দিয়ে দেখা গেল সেই পাকা আমের মতন বুড়ো খোট্টা দারোয়ানটার মুখ। বাড়ির দোতলায় উঠে একটা ঘরের ভিতরে ঢুকে একখানা চেয়ারের উপর ধপ করে বসে পড়ল। কুমারবাবু বসুন, একটু হাঁপ ছেড়ে নিন। মোহনলাল বাবু, আপনার উদ্দেশ্যটা কি? যে সময় আমার উচিত চন্দ্রবাবুকে সাহায্য করা, ঠিক সেই সময় আমাকে আপনি এখানে টেনে আনলেন কেন? আপনার সাহায্য না পেলেও চন্দ্রবাবু হাহাকার করবেন না। আপনি না গেলেও তিনি যে আজ ভুলু ডাকাতের দলকে গ্রেপ্তার করতে পারবেন এই বিষয়ে আমার কোনো সন্দেহই নেই। তবুও আমার সেখানে যাওয়া উচিত। কুমারবাবু, আপনি মার্গারেট এ মোরেস উইচ কাল্ট ইন ওয়েস্টার্ন ইউরোপ নামের বইখানা পড়েছেন? না। আপনি ডাইনি বিশ্বাস করেন? ডাইনিদের অনেক গল্প শুনেছি, সেসব গল্পে আমার বিশ্বাস হয় না। কিন্তু আপনি এখন এমন সব উদ্ভট প্রশ্ন করছেন কেন? কুমারবাবু, হাইডেনথ্রবি কাকে বলে জানেন? না। ইউরোপের ডাইনিরা নাকি হাইডেনথ্রবির মহিমায় মানুষ হয়েও নেকড়ে বাঘের আকার ধারণ করতে পারত। পারতো, তাতে আমাদের কি? আমাদের দেশেও অনেকে বলেন মন্ত্রতন্ত্র বা বিশেষ কোনো ওষুধের গুণে মানুষ নাকি বাঘের আকার ধারণ করতে পারে। মোহনলাল বাবু, তবে কি আপনার মতে এখানকার অমাবস্যার রাতের বাঘটাও হচ্ছে
সেই রকমই কোনো অস্বাভাবিক জীব? আমার কোনো মতামত নেই। মানুষ যে বাঘ হতে পারে কথা বিশ্বাস করতে আমি প্রবৃত্ত হই না। বিজ্ঞানও তা মানে না, কিন্তু মানসপুরে এই যেসব আশ্চর্য ঘটনা ঘটে গেল, এর মূল্যেই বা কি রহস্য আছে? গোড়া থেকেই একবার ভেবে দেখুন। বাঘ দেখা দিয়েছে কেবল অমাবস্যার রাতে, ঠিক 12টার সময়। সাধারণ পশুরা এমন তিথি নক্ষত্র বিচার করে ঘড়ি ধরে বেড়ায় না। এই অদ্ভুত বুদ্ধিমান বাঘের কবলে যারা পড়েছে তারা সকলেই স্ত্রীলোক, আর তাদের সকলের গায়ে অনেক টাকার গয়না ছিল। সাধারণ বাঘ কেবল গয়না পরা স্ত্রীলোক ধরে না। তারপর বুঝুন, আপনি আর আমি দুজনেই দুবার বাঘ দেখেছি। আপনি গুলি ছুড়েছেন, কিন্তু দুইবারই বাঘের বদলে পাওয়া গেল মানুষ, অর্থাৎ পটল বাবুকে। প্রথমবারে আহত আর দ্বিতীয়বারে মৃত অবস্থায়। দুইবারই বাঘের আবির্ভাব আমাদের চোখে পড়েছে। তার পায়ের দাগও দেখা গেছে, তার রক্তমাখা লোমও আমি পেয়েছি, কিন্তু তার দেহ অদৃশ্য হতেও আমরা দেখিনি, অথচ তা খুঁজেও পাওয়া যায়নি। উপরন্তু দুইবার পটলবাবু যে কখন ঘটনাস্থলে এসেছেন তা আমরা দেখতে পাইনি। ইউরোপে এমনি মায়া নেকড়ে বাঘের অসংখ্য কাহিনী আছে। সাংঘাতিক আঘাত পেয়ে যখন তারা মরেছে, তখন আবার মানুষেরই আকার পেয়েছে। তাহলে আপনি বলতেটা কি চান, যে পটলবাবুই বাঘের আকার ধারণ করে? আমি ওরকম কিছু বলতে চাই না। আমি খালি দেখাতে চাই যে সমস্ত প্রমাণ পরে পরে সাজালে ঠিক যেন মনে হবে কোনো মায়া বাঘই মানসপুরের এইসব ঘটনার জন্য দায়ী। যারা এটা কুসংস্কার বলে উড়িয়ে দেবেন তাদেরও মতে আমি সায় দিতে রাজি আছি। মানুষ যে বাঘ মূর্তি ধারণ করতে পারে এটা আমার বিশ্বাস হয় না, কাউকে আমি বিশ্বাস করতে বলিও না। তবে কিন্তু এক বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, ভুলু ডাকাত আর পটলবাবু একই লোক। নিজে সকলের সামনে নিরীহ ভালো মানুষটির মতন থেকে পটলবাবু তার ভাঙা বাড়ির অন্ধকূপের মধ্যে ডাকাতদের দল পুষতেন। কালু সর্দার তারই দলের লোক। অমাবস্যার রাতে বাঘের উপদ্রবের সুযোগে তারই হুমকি কালুর দল নিয়ে ডাকাতি করতে বেরোল। নৌকায় চড়ে সুড়ঙ্গ খাল দিয়ে ডাকাতেরা দল বেঁধে বাইরে বেরিয়ে আসতো। গভীর রাতে কাজলা নদীর বুকে তাদের নৌকা আমি সচক্ষে দেখেছি। সবই যেন বুঝলুম, কিন্তু আপনি কে? না, আমি হচ্ছি মোহনলাল, অত্যন্ত নিরীহ ব্যক্তি। কিন্তু নিরীহ ব্যক্তির কাছে তো রিভলভার বন্দুক থাকে না, আপনার কাছে আছে কেন? সুন্দরবনে খুব নিরীহ ব্যক্তিরও রিভলভার বন্দুক না হলে চলে না। মানলুম, কিন্তু তারাও রিভলভার বন্দুকের জন্য লাইসেন্স দেয়। আপনার কাছে কি লাইসেন্স আছে? না, লাইসেন্স না নিয়ে রিভলভার বন্দুক রাখে কেবল গুন্ডারা আর খুনে বদমাইশ গোছের লোকেরা। এই কথা সত্য বটে। তবে আপনি কে সত্যি করে বলুন তো? পুলিশের ভয়ে যে পালিয়ে বেড়ায় সে কখনোই ভালো লোক হতে পারে না। ও আপনার কি বুদ্ধি কুমারবাবু, আপনি ঠিক আন্দাজ করেছেন। আমি ভালো লোক নই। বাজে কথায় ভুলিয়ে সেবার আমাদের চোখে আপনি খুব ধুলো দিয়েছেন, কিন্তু এবার আর সেটা হচ্ছে না। ওই শুনুন কারা আসছে। নিচে সিঁড়িতে ধূপ ধূপ করে অনেকগুলো দ্রুত পায়ে শব্দ শোনা গেল, যেন কারা বেগে উপরে উঠছে। আবার কোন শত্রুর দল আক্রমণ করতে আসছে? কুমার তাড়াতাড়ি উঠে দরজার দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো। ঝড়ের মতন যারা ঘরের ভিতরে এসে ঢুকলো তারা শত্রু নয়, চন্দ্রবাবু আর পাহারাওয়ালারা। আরে এ কি কুমার, তুমি এখানে? আগে হ্যাঁ, আমি মোহনলাল বাবুর সঙ্গে আলাপ করছিলাম। মোহনলাল? কোথায় সে দুরাত্মা? আমিও তো তার খোঁজেই এখানে এসেছি। আজ আমি ভুলু ডাকাতের দলকে গ্রেপ্তার করেছি, কেবল ভুলুকেই পাইনি। আমার বিশ্বাস মোহনলাল ভুলু ডাকাত ছাড়া আর কেউ নয়। মোহনলাল আর সে ঘরে নেই। মোহনলাল যেখানে বসেছিল তারই পেছনে একটি বন্ধ দরজা, এই ঘর থেকে আর একটা ঘরে যাওয়ার জন্য। মোহনলাল, এবার আর তোমার বাঁচাওয়া নেই। সমগ্র বাড়ি আমরা ঘেরাও করে ফেলেছি। একটা মাছি পর্যন্ত এখান থেকে বেরোতে পারবে না। ভালো চাও তো দরজা খোলো। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? মোহনলাল তো এ ঘরে নেই। সেদিনকার মতো আজ আবার ঠাট্টা করা হচ্ছে। তুমিই তো মোহনলাল, শিগগিরই বেরিয়ে এসো বলছি। আগে ভুল করছেন, আমি মোহনলাল নই। আচ্ছা ঠিক আছে, আগে তো বেরিয়ে এসো, তারপরে দেখা যাবে তুমি কোন মহাপুরুষ। আগে আবার ভুল করছেন, আমি মহাপুরুষ নই। তবে রে ছুচু, ভাঙলাম তাহলে দরজা। আরে আরে আগে করেন কি? দরজা ভাঙলে বাড়িওয়ালা বকবে যে। আচ্ছা মশাই, আমি দরজা খুলে দিচ্ছি, এই নিন। চন্দ্রবাবু রিভলভার বাগিয়ে ধরে ঘরের ভিতরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন। এ কি, কে আপনি? কুমারও অবাক।
ও ঘরের দরজার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো মোহনলাল নয়, সে যে বিমল, যার সঙ্গে কুমার দুবার যখের ধন আনতে গিয়েছিল, মঙ্গল গ্রহের বামনাবদ্যের সঙ্গে লড়াই করেছিল, ময়নামতির মায়াকাননের দানবের সঙ্গে প্রাণ নিয়ে খেলা করেছিল। বিমল, বিমল, তার প্রিয় বন্ধু বিমল। মানুষপুরে এসে পর্যন্ত যার অভাব কুমার প্রতিদিন প্রতি পদে অনুভব করেছে, এমন হঠাৎ তারই দেখা যে আজ এখানে পাওয়া যাবে, স্বপ্নেও তা কল্পনা করতে পারেনি কুমার। বিমল, বিমল, তুমি কোথা থেকে এলে? তুমি কি আকাশ থেকে খসে পড়লে নাকি? না বন্ধু, মোহনলাল রূপে গোড়া থেকেই আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হ্যাঁ, বলেন কি? আপনি মোহনলাল? আগে হ্যাঁ, এখন আসুন চন্দ্রবাবু, আমার হাতে লোহার বালা পরিয়ে দিন। আচ্ছা বিমল, বাঘের গর্তে ডাকাতের কবল থেকে? হ্যাঁ, আমি তোমাকে উদ্ধার করেছিলাম, কিন্তু এই জন্য আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। কুমার, পিছনে ফিরে দেখো ঘরের ভেতরে ও আবার কে এলো। এক মুখ হাসি নিয়ে দুপাটি দাঁত বের করে আহ্লাদে আটখানা হয়ে তার পিছনে দাঁড়িয়ে রয়েছে বিমলের পুরাতন ভৃত্য রামহরি। কি আশ্চর্য, তুমি আবার এলে কোথা থেকে? আরে ডুয়ো, কুমারবাবু ডুয়ো, তুমিও না আমাদের চিনতে পারোনি। আমি যে নিচে দারোয়ান সেটা থাকতুম গো, পরচুলার দাড়ি গো ফেলে আবারও রামহরি হয়ে এখন তোমার সঙ্গে দেখা করতে এলুম। আরে ডুয়ো, কুমারবাবু ডুয়ো, কি ঠকানটাই না ঠকে খেলে বলো তো।